প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি বিভূতিভূষণ সাহা। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 19 এবং এই লেকচারের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 3 বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে আমরা সলভ করার ট্রাই করব। তো প্রথমত আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষের মধ্যে যেই কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কিভাবে সলভ করতে হয়। তো এখানে প্রথম কোশ্চেনে বলা হয়েছে পদ্মা সার্ভিসেস হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত ভুলগুলো করেছে, এসব ভুলের কোনটির জন্য র্যামিল মিলবে না। তারপর এখানের মধ্যে হচ্ছে 4টা অপশন দেওয়া রয়েছে। ক নম্বরে বলা হয়েছে কর্মচারীকে প্রদত্ত বেতন 15,000 টাকা বেতন হিসাবে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। সো এর ফলে কি হচ্ছে, এখানে যে ব্যাপারটা হয়েছে যে প্রদত্ত বেতনের জাবেদা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদের মধ্যে কিন্তু এখানে কিছু বলা হয়নি, অর্থাৎ 15,000 টাকা যে বেতন দেওয়া হয়েছে নগদের ঘরে ঠিক লেখা হয়েছে, কিন্তু বেতনের ঘরে 15,000 টাকার জায়গায় লেখা হয়েছে 10,000 টাকা। এর ফলে কি হবে, এর ফলে ক্রেডিট দিকে 15,000 টাকা গেলেও ডেবিট দিকে হচ্ছে আমরা 15,000 জায়গায় জাস্ট 10,000 টাকা লিখেছি। এর ফলে কিন্তু অবশ্যই ডেবিট দিকে 5,000 টাকা কম হয়ে যাবে, যার ফলে আমার দুই পাশের উত্তর হচ্ছে মিলবে না। তাই আমরা ক নাম্বারে বা এ নাম্বারের মধ্যে আমাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছি। 1 নাম্বারের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ। অন্য যে 3টি লেনদেন দেওয়া রয়েছে, এই দেনদারের কাছ থেকে প্রাপ্ত 10,000 টাকা খতিয়ানভুক্ত হয়নি, মারুফকে প্রদত্ত 5,000 টাকা মাসুদের হিসাবে লেখা হয়েছে, সেবা প্রদান 20,000 টাকা জাবেদাভুক্ত হয়নি। এই 3টার ফলেই হচ্ছে আমাদের র্যামিল মিলে যাচ্ছে, দুই পাশের মধ্যেই বা ডেবিট ও ক্রেডিট পক্ষ দুই পাশের মধ্যেই সেম ইফেক্ট পড়ছে। এই কারণে বি সি ডি এখানে অ্যান্সার হবে না। এই নাম্বারের জন্য ডেবিট পাস এবং ক্রেডিট পাস এখানে সেম হচ্ছে না, তাই আমরা এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ। এইটার জন্যই বা এই লেনদেনটার জন্যই বা এই ভুলের কারণে আমাদের র্যামিল মিলবে না। তো 2 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতির প্রয়োগ যুক্তিযুক্ত? ফিফো, লিফো, ভারযুক্ত গড় পদ্ধতি নাকি সাধারণ গড় পদ্ধতি? যখন কিনা আমাদের পণ্যের মূল্য কমবে কিংবা বাড়বে, এই ক্ষেত্রে হয় আমরা লিফো ইউজ করবো না হলে ফিফো ইউজ করব। যখন কিনা আমাদের পণ্যের মূল্য কমে যায় তখন আমরা ইউজ করি ফিফো, আর যখন কিনা আমাদের পণ্যের মূল্য বেড়ে যায় তখন আমরা ইউজ করি হচ্ছে লিফো। যেহেতু এখানে পণ্যের মূল্য কমে যাচ্ছে তাই আমরা এখানের মধ্যে কোনটা ইউজ করব, ফিফো ইউজ করব। যদি আমরা যখন কিনা পণ্যের মূল্য কমে যাচ্ছে তখন ফিফো ইউজ করি, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের ব্যয়টাকে বেশি দেখানো হবে, যার ফলে আমাদের নিট মুনাফা হচ্ছে কমে যাবে। অর্থাৎ রক্ষণশীলতার নীতি অনুযায়ী এখানে আমরা কিন্তু ইউজ করব, ফিফো ইউজ করব। তাহলে এটা মনে রাখা দরকার, যদি আমাদের পণ্যের মূল্য কম থাকে তাহলে আমরা ফিফো ইউজ করি, আর যদি পণ্যের মূল্য আমাদের বেশি থাকে তখন আমরা লিফো ইউজ করি। তারপরে কোশ্চেনে বলা হয়েছে একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখে 1 লাখ টাকার কাপড় বিক্রি করা হয়, সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের 10 তারিখে এই সংক্রান্ত একটা চেক গ্রহণ করা হয়। দোকানটি যদি আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে থাকে তাহলে কখন 1 লাখ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে? সো এখানে 4টা তারিখ দেওয়া রয়েছে। আমরা জানি আইএফআরএস অনুযায়ী যখন আমরা আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করি তখন যেই তারিখে পণ্যটা বিক্রি করা হয়েছে সেই তারিখে কিন্তু আমাদের আয়টা অর্জিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেহেতু এখানে নভেম্বরের 30 তারিখে এই 1 লাখ টাকার কাপড় বিক্রি করা হয়েছে তাহলে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এখানে বি, নভেম্বরের 30 তারিখ। এই তারিখেই হচ্ছে আমরা ধরে নিব আমাদের আয়টা অর্জিত হয়েছে। তারপর 4 নম্বরে বলা হয়েছে অবচয় ধার্যের কোন পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না? সরলরৈখিক পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, তারপরে বলা হয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং 4 নম্বরে বলা হয়েছে উৎপাদনের একক পদ্ধতি। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, উৎপাদনের একক পদ্ধতি। অন্য 3টার মধ্যে হচ্ছে আমরা সময়টাকে বিবেচনা করি, কিন্তু উৎপাদনের একক পদ্ধতির মধ্যে এককটাকে হচ্ছে মিলে প্রায়োরিটি দেওয়া হয়, এখানে সময়টা মিললে আমার কাজে লাগে না। কিন্তু প্রথম 3টার প্রত্যেকটার মধ্যে আমার সময় কাজে লাগিয়ে হচ্ছে আমার অবচয়ের পরিমাণ বা অবচয়ের হারের পরিমাণ বের করতে হয়, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, উৎপাদনের একক পদ্ধতি সময়ের উপর নির্ভর করে না। তারপরের কোশ্চেন এখানে বলা হয়েছে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য, বৈশ্য ব্যবহারকারীর জন্য, নিরীক্ষকের জন্য নাকি ব্যবসায়ের ব্যবস্থাপকের জন্য? এইটা খেয়াল করলে দেখবে যে নিরীক্ষক এবং ব্যবসায়ের ব্যবস্থাপক এই দুইজনেই কিন্তু অভ্যন্তরীণ ব্যবস্থাপক বা অভ্যন্তরীণ ব্যবহারকারী, এবং কতেও দেওয়া রয়েছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। 3টাই যেহেতু অভ্যন্তরীণ, সো অবশ্যই এ, সি আর ডি এটা অ্যান্সার হবে না।
অটোমেটিকলি অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে বি। কিন্তু এটা জাস্ট হচ্ছে আমি যদি তোমরা একটা শর্টকাট পদ্ধতি বলতে পারো, যদি 3টা সেম অ্যান্সার হয় তাহলে অবশ্যই 4 নাম্বার যে ভিন্ন অ্যান্সার রয়েছে সেটাই অ্যান্সার হয়ে যাবে। বাট এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে আর্থিক বিবরণী যখন কিনা প্রস্তুত করা হয়ে থাকে তখন অবশ্যই আমার অভ্যন্তরীণ এবং বহিস্থ দুই তথ্যের ব্যবহারকারী আমার অবশ্যই এই তথ্যগুলো কাজে লাগিয়ে থাকে, কিন্তু বহিস্থ ব্যবহারকারীর জন্য হচ্ছে এটা সবথেকে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ ধরো খেয়াল করে দেখো, বিনিয়োগকারী সে কি এই প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ করবে নাকি করবে না, সে আর্থিক বিবরণী তথ্য থেকে খেয়াল করবে। আবার যে কিনা ঋণ দিচ্ছে, ঋণদাতা কিন্তু অবশ্যই দেখবে যে আর্থিক বিবরণীর কি অবস্থা, ওটা দেখে হচ্ছে ঋণ দিবে, তার ঋণ পরিশোধ করার ক্যাপাসিটি আছে নাকি, কিংবা সরকার এই আর্থিক বিবরণী দেখে হচ্ছে ট্যাক্স নির্ধারণ করবে। সো বহিস্থ যে ব্যবহারকারী রয়েছে তাদের কাছে এই আর্থিক বিবরণী হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে বহিস্থ ব্যবহারকারীর জন্য। তারপর বলা রয়েছে নিম্নের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল নাকি পরোক্ষ মজুরি। এখন রূপান্তর ব্যয় কোনটা? আমরা যখন কিনা প্রত্যক্ষ কাঁচামালকে আমরা মানে যে কোনো হচ্ছে পণ্যে রূপান্তর করার জন্য আমরা যে ব্যয়গুলো করে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রূপান্তর ব্যয়। যেহেতু আমরা প্রত্যক্ষ কাঁচামালের পরের থেকে ব্যয়গুলোকে রূপান্তর ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করছি, তো অবশ্যই প্রত্যক্ষ কাঁচামালটা এই রূপান্তর ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ না। তারপর এখানে 7 নম্বরে বলা হয়েছে নিম্নের কোনটির ফলে তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে? মজুত পণ্যের হ্রাস, প্রদেয় সমূহের হচ্ছে বৃদ্ধি, প্রাপ্য সময়ের বৃদ্ধি নাকি জমাকৃত মুনাফার বৃদ্ধি। তো আমাকে প্রথমত বলতো যে তড়িৎ অনুপাতের সূত্রটা কি? তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তো যেহেতু এখানে তড়িৎ অনুপাতে হ্রাস ঘটতে বলা হয়েছে, তাই দুইটা উপায় এখানে হ্রাস ঘটতে পারে। একটা হচ্ছে হয় আমার তড়িৎ সম্পদ হচ্ছে হ্রাস পাবে, না হলে আমার যে কোনো ধরনের চলতি দায় বৃদ্ধি পাবে। এই দুইটার একটা ঘটলে কিন্তু আমার এখানে তড়িৎ অনুপাত হ্রাস ঘটছে। যেহেতু প্রদেয় সমূহের বৃদ্ধির ফলে আমার চলতি দায় বৃদ্ধি পায়, তার ফলে হচ্ছে আমার তড়িৎ অনুপাত হ্রাস পেয়ে যাচ্ছে, এই কারণে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। কি বললাম যে যখন কিনা আমার প্রদেয় সমূহ বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আমার চলতি দায় বৃদ্ধি পাচ্ছে। চলতি দায় যখন বৃদ্ধি পাবে, এই আমরা যখন কিনা হচ্ছে কোনো অনুপাত বের করি কিংবা আমরা যখন কিনা কোনো ভাগফল বের করি, নিচের বা যদি আমাদের হরটা হচ্ছে বড় হয়, অটোমেটিকলি আমাদের অনুপাতটা হচ্ছে ছোট হয়ে যাবে। তো যেহেতু প্রদেয় হিসাবের বৃদ্ধির ফলে আমাদের চলতি দায় বেড়ে যাচ্ছে, তাই এই অনুপাতটা হ্রাস পেয়ে যাবে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, যে প্রদেয় হিসাবের বৃদ্ধির ফলে তড়িৎ অনুপাতের হ্রাস ঘটে। 8 নম্বরে বলা হয়েছে প্রারম্ভিক মজুত মাল 30,000 টাকা, ক্রয় 2 লাখ টাকা, বিক্রয় হচ্ছে 1 লাখ টাকা। বিক্রয়ের উপর মুনাফা 25% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? সো এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে একটু ভালো মতো খেয়াল করতে হবে, যেখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে 2,30,000 টাকা, 1,30,000, 1,55,000 নাকি 2 লাখ টাকা। সো এই ম্যাথটা করার জন্য প্রথমত হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে নেওয়া লাগবে। সো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা খেয়াল করে দেখি, আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মুনাফাটা হচ্ছে বের হয়ে যায়। তো এই সূত্র থেকে কিন্তু আমরা চেঞ্জ করে আমরা লিখতে পারি যে বিক্রয় থেকে যখন কিনা আমরা মুনাফা বাদ দিব তখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। এখানে বলা হয়েছে বিক্রয়ের উপর মুনাফা হচ্ছে 25%, বিক্রয় দেওয়া রয়েছে 1 লাখ টাকা, 1 লাখ থেকে যখন কিনা আমরা 1 লাখের 25% বা 25,000 টাকা বিয়োগ করে দিব, 75,000 টাকা হয়ে যাবে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে কিন্তু আমরা খুব ইজিলি সমাপনী মজুত পণ্য বের করতে পারি। কারণ বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, অবশ্যই মাঝখানে হচ্ছে একটা ক্রয় সংক্রান্ত খরচ রয়েছে, বাট যেহেতু এই ম্যাথের মধ্যে কোনো ক্রয় সংক্রান্ত খরচ দেওয়া নেই, তাই আমরা সূত্রের মধ্যে লিখলাম না। এই সূত্রকে একটু এক্সচেঞ্জ করলে কিন্তু আমরা সমাপনী মজুত পণ্যের সূত্রটা পেয়ে যাই, যে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের প্রশ্নে প্রারম্ভিক মজুত দেওয়া রয়েছে, নিট ক্রয় দেওয়া রয়েছে, আমরা এটাকে বের করলাম, বিক্রিত পণ্যের ব্যয় এটা বসিয়ে দিলাম, তাহলে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি আমাদের বিক্রিত এই সমাপনী মজুত পণ্যের পরিমাণ হচ্ছে 1,55,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সি, 1,55,000 টাকা। তারপরে 9 নম্বর এখানে বলা হয়েছে আয়কর ধার্য করা হয় কিসের উপরে? নামের মধ্যেই রয়েছে আয় কর, অর্থাৎ আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটাই হচ্ছে আয়কর। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, আয়ের উপর আমরা আয়কর ধার্য করে থাকি। 10 নম্বরে বলা হয়েছে যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? সো ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কখন তৈরি করে থাকি? যখন কিনা হচ্ছে কোনো একটা লেনদেন হয়তো ব্যাংক লিপিবদ্ধ করলো কিংবা নগদ লিপিবদ্ধ করলো না, অথবা উল্টাটা নগদ লিপিবদ্ধ করলো ব্যাংক লিপিবদ্ধ করলো না, অথবা যে কোনো জায়গায় যখন কিনা কোনো ভুল হয়ে থাকে তখনই আমরা দুই পাশের অঙ্কটা হচ্ছে বা টাকার অঙ্ক মিলানোর জন্য, অর্থাৎ নগদ
বইয়ের টাকা এবং ব্যাংক বইয়ের টাকা মেলানোর জন্য আমরা ব্যাংক সম্পূর্ণ বিবরণী তৈরি করে থাকি। যদি এমন কোনো লেনদেন হয় যে ব্যাংকও সঠিকভাবে করেছে, নগদ সঠিকভাবে করেছে, ওই লেনদেনগুলোই কিন্তু আমরা ব্যাংক সম্পূর্ণ বিবরণীর মধ্যে আসলে আনবো না, বা ওই লেনদেনগুলো ব্যাংক সম্পূর্ণ বিবরণী তৈরির মধ্যে প্রভাব ফেলবে না। এখানে বি নাম্বারে খেয়াল করে দেখো তো, বলা হয়েছে ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 10,000 টাকা। অর্থাৎ আমি ব্যাংকে পরিশোধ করতে বলেছিলাম 10,000 টাকা পরিশোধ করতে বলেছিলাম, ব্যাংক ঠিক মতো সেই টাকাটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে। অর্থাৎ যেই কাজটা করার কথা ছিল সেই কাজটা অলরেডি করা হয়ে গিয়েছে। যেহেতু এটা একটা সঠিকভাবে লেনদেন হয়েছে, নগদান বইও করেছে, আবার ব্যাংক বইও হচ্ছে সেম কাজ করেছে, তাই এই লেনদেনটার ফলে হচ্ছে আমার ব্যাংক সম্পূর্ণ বিবরণীর মধ্যে তৈরিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না। কিন্তু এই নাম্বারে যে বলা হয়েছিল পরিবহনাধীন জমা 20,000 টাকা, এর ফলে কি হয়েছে, এর ফলে আমি এটা ব্যাংকে টাকা জমা দিতে বলেছিলাম, বাট ব্যাংক এখন টাকা জমা দেয় না। অর্থাৎ এখানে একটা ভুল রয়েছে। ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা, ব্যাংক অলরেডি হচ্ছে আমাকে সার্ভিস চার্জ কেটে নিয়েছে, বাট নগদান বই এখনো কাটেনি। সো অবভিয়াসলি এখানে একটা ভুল রয়েছে। আবার আমানতকারীর ভুল এখানে বলাই রয়েছে ভুল। সো প্রথম এ সি ডি এই তিনটের মধ্যেই কোনো না কোনো ভুল রয়েছে, যার ফলে আমার ব্যাংক সম্পূর্ণ বিবরণী তৈরি করতে হবে, বা ব্যাংক সম্পূর্ণ বিবরণী তৈরিতে এটা প্রভাব ফেলবে। কিন্তু বি নাম্বারের মধ্যে কোনো ভুলই নেই। যেহেতু কোনো ভুল নেই, অবশ্যই ব্যাংক সম্পূর্ণ বিবরণী তৈরির মধ্যে এটা কোনো প্রভাব ফেলতে পারবে না। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। তারপর এখানে 11 নম্বরে বলা হয়েছে দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কিছু টাকা যখন ছাড় দেয় তখন তাকে কি বলা হয়ে থাকে। তো আমরা জানি বাট্টা হয়ে থাকে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা এবং আরেকটা হচ্ছে কারবারি বাট্টা। যখন কিনা ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে কারবারি বাট্টা। যেহেতু এখানে দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা করতে কিছু ছাড় দেওয়া হয়ে থাকে, এখানে কিন্তু কারবারি বাট্টার কথা বলা হয়নি। এখানে কোন বাট্টার কথা বলা হয়েছে, যখন কিনা আমরা এখানে দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক ছাড় দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। প্রদত্ত বাট্টা হচ্ছে এক ধরনের নগদ বাট্টা। এই দেনাদার এবং পাওনাদারের সাথে যে বাট্টাগুলি সম্পৃক্ত সেগুলো হচ্ছে নগদ বাট্টা, এবং নগদ বাট্টা দুই প্রকার, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। যখন কিনা বিক্রেতা ক্রেতাকে কোনো ধরনের বাট্টা দিয়ে থাকে, এই বিক্রেতার দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এবং ক্রেতা দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। যেহেতু বিক্রেতা ক্রেতাকে এখানে ছাড়টা দিয়েছে, তাই এই বাট্টাটা হয়ে যাবে হচ্ছে প্রদত্ত বাট্টা। তারপর 12 নম্বর এখানে বলা রয়েছে নিচের কোনটির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না। অগ্রিম প্রদত্ত বীমা, বকেয়া বীমা, তারপর এখানে বলা হয়েছে অবচয়, এবং 4 নম্বরে বলা হয়েছে অর্জিত আয়। এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, অর্জিত আয়। এর ফলে হচ্ছে আমরা কোনো সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না। যখন হচ্ছে আমাদের কোনো ধরনের আয় সংঘটিত হয়, কিংবা আয় অর্জিত হয়, কিংবা ব্যয় সংঘটিত হয়, সেটাই কিন্তু আমরা আগেই হচ্ছে আমরা কি করে দিই, জাবেদা দিয়ে দিই। জাবেদা থেকে খতিয়ানে আসে, তারপর হচ্ছে আমাদের র্যামিলে আসবে, আর্থিক বিবরণীতে আসবে। তো সুন্দর মতো কিন্তু এগুলোর জন্য কোনো আমাদের আলাদা করে সমন্বয় দেওয়ার প্রয়োজন হচ্ছে না, বা সমন্বয় জাবেদা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কারণ র্যামিলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। র্যামিলের মধ্যে আমরা যেই তথ্যগুলো অন্তর্ভুক্ত করতে পারছি না, সেগুলোকেই কিন্তু আমরা সমন্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি। এই অগ্রিম প্রদত্ত বীমা, বকেয়া বীমা, তারপর অবচয়, এগুলো কিন্তু আমরা র্যামিলের মধ্যে আসে না। এগুলো সাধারণত হচ্ছে আমরা সমন্বয় দেখতে পাই, এবং সমন্বয় থেকে আমরা সমন্বয় জাবেদা করে থাকি। কিন্তু অর্জিত যখন কিনা কোনো আয় হয়ে থাকে, যেমন আমরা যখন কিনা কোনো পণ্য বিক্রয় করে থাকি, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা জাবেদা দিয়ে দিই। সেটার জাবেদা দিয়ে তারপর হচ্ছে সেটাকে আমরা র্যামিলে খতিয়ানের মধ্যে আনি, তারপর হচ্ছে র্যামিলের মধ্যে আনি। তো এটার ফলে হচ্ছে এটার আমার কোনো সমন্বয় জাবেদা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তারপর এখানে 13 নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি আয় বিবরণীর একটা সীমাবদ্ধতা। আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ, আয় বিবরণী অডিট অত্যন্ত কঠিন কাজ। তারপরে বলা হয়েছে কিছু ব্যয় এবং সঞ্চিতি সঠিকভাবে পরিমাপ করা যায় না, এবং 4 নম্বরে বলা হয়েছে শেয়ার হোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করেন না। এখন এখানে এ আর বি নাম্বারটা হচ্ছে আয় বিবরণীর একটা বৈশিষ্ট্য। সো এ আর বি নাম্বারটা অবশ্যই সীমাবদ্ধতা হবে না। আর ডি নাম্বারটা হচ্ছে আসলে সঠিক কোনো তথ্য না, শেয়ার হোল্ডারগণ অবশ্যই আয় বিবরণীকে বিশ্বাস করে থাকেন। তাহলে এখানে একটা অ্যান্সার থাকে, সেটা হচ্ছে সি, কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণ সঠিকভাবে পরিমাপ করা যায় না আয় বিবরণীর মধ্যে। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা সত্য কথা বলা হয়েছে। অনেক ব্যয় আছে যেগুলো হচ্ছে আয় বিবরণীর মধ্যে একদম স্পেসিফিক্যালি তৈরি, মানে বলা যায় না যে এই ব্যয়টা আসলে সংঘটিত হচ্ছে। কারণ তুমি খেয়াল করে দেখো, যখন আমরা হচ্ছে অবচয়কে যখন আমরা কাউন্ট করে থাকি, অবচয় নির্ণয় করার কিন্তু অনেক ধরনের পদ্ধতি রয়েছে। ক্রমটা সমান জের পদ্ধতি কিংবা সরলরৈখিক পদ্ধতি। এক এক কোম্পানি হচ্ছে এক একভাবে তাদের অবচয়কে কাউন্ট করে থাকে। সো আমি হয়তো সরলরৈখিক পদ্ধতি ইউজ করছি, অন্য একটা কোম্পানি কমোডা সমান জের পদ্ধতি ইউজ করছে। এখন আমরা কিন্তু কাউকে ভুল বলতে পারবো না যে আমি একটা পদ্ধতি ফলো করছি, ও একটা পদ্ধতি ফলো করছে, ও ভুল আমি সঠিক, এটা আসলে এক্স্যাক্টলি বলা পসিবল না। আবার আমরা দুজনেই সঠিক করছি, এটা আসলে বলা পসিবল না। এটা আসলে কারেক্টলি বলা যাচ্ছে না যে অবচয়ের পরিমাণ এটা একদম কারেক্ট রয়েছে, এটা যে ভুল না। তো এই কারণে দেখা যায় এই অবচয় থেকে আমরা অবচয় সঞ্চয় তৈরি করে থাকি। অর্থাৎ অবচয় যেহেতু এখানে কারেক্টলি একদম স্পেসিফিক্যালি তৈরি করা পসিবল হচ্ছে না, অবচয় সঞ্চিতেও আসলে একদম কারেক্ট অ্যামাউন্টটা কি হবে এটা আসলে নির্ণয় করা যাচ্ছে না।
তাই এই আয় বিবরণের একটা সীমাবদ্ধতা যে কিছু ব্যয় এবং সঞ্চিতি ঠিক সঠিক সম্পূর্ণভাবে আমরা পরিমাপ করতে পারি না। তারপর এখানে 14 নম্বর কি বলা হয়েছে যে ডেনিম লিমিটেড নিট কার্যকরী মূলধনের পরিমাণ 40,740 টাকা, কোম্পানির চলতি অনুপাত হলো 5:2, চলতি সম্পদের পরিমাণ বের করো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরই দেখা যায় এই টাইপের কোশ্চেন হচ্ছে অনেক বেশি পরিমাণে আসে। এখন এই ম্যাথটা করার জন্য আমাদেরকে প্রথমত হচ্ছে চলতি অনুপাতের সূত্র দেখা লাগবে। তো চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ অনুপাত চলতি দায়। তো এই ম্যাথের মধ্যে বলা রয়েছে চলতি অনুপাতটি হচ্ছে 5:2। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় যদি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে 2 টাকা চলতি দায় থাকে, তার বিপরীতে আমাদের 5 টাকা হচ্ছে চলতি সম্পদ রয়েছে। তো এটা হচ্ছে অনুপাত আকারে দেওয়া রয়েছে। এখান থেকে বলতে পারি চলতি সম্পদের পরিমাণ 5 টাকা এবং চলতি দায়ের পরিমাণ হচ্ছে 2 টাকা। তো এইখানে আমরা ধরতে পারি চলতি সম্পদ হচ্ছে 5x এবং চলতি দায় হচ্ছে 2x। আমরা জানি চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ দিলেই কিন্তু কার্যকরী মূলধনের পরিমাণ বের হয়ে যায়, কিংবা নিট কার্যকরী মূলধন বের হয়ে যাচ্ছে। সো এই অনুযায়ী যেহেতু আমরা এখানে 5x ধরেছি হচ্ছে চলতি সম্পদ এবং 2x ধরেছি আমরা চলতি দায়, তাহলে কার্যকরী মূলধন বের হয়ে যাচ্ছে 5x - 2x সমান হচ্ছে 3x। এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন। আমাদের কিন্তু কোশ্চেনে অলরেডি একটা নিট কার্যকরী মূলধন দেওয়া রয়েছে যার পরিমাণ 40,740 টাকা। তার মানে 3x সমান হচ্ছে 40,740 টাকা। এর থেকে আমরা খুব ইজিলি হচ্ছে x এর পরিমাণ বের করতে পারি। এই 40,740 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 13,580 টাকা বের হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে x এর পরিমাণ। সো x এর পরিমাণ বের করলে আমরা খুব ইজিলি হচ্ছে চলতি সম্পদ চলতি দায় ইজিলি আমরা এগুলো বের করতে পারবো। তো আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে? চলতি সম্পদের পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা চলতি সম্পদ জানি হচ্ছে 5x, তাহলে 5 এর সাথে যদি এবার আমরা হচ্ছে x গুণ করে দিই যেটার মান হচ্ছে 13,580, তাহলে 66,900 টাকায় হয়ে যাবে হচ্ছে আমাদের চলতি সম্পদের পরিমাণ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে ডি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বললাম তো এই ম্যাথটা হচ্ছে প্রায় সময় দেখা যায় তোমাদের কোনো না কোনো বোর্ডের মধ্যে হচ্ছে এটা রিপিট করা অনেক বেশি, তাই এই টাইপের ম্যাথগুলো খুব বেশি বেশি করে সলভ করতে হবে। তারপর 15 নম্বরে বলা হয়েছে হিসাব বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ যথাক্রমে 6,50,000 টাকা ও 8,25,000 টাকা। উক্ত বছরে কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 2 লাখ টাকা এবং দায় হ্রাস পায় হচ্ছে 1 লাখ টাকা। মালিকানা সত্ত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখন এই ম্যাথের মধ্যে আসলে আমরা প্রথমত আমাদের যেই ফর্মুলা লাগবে সেটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণটা। আমরা জানি a সমান হচ্ছে l + OE, অর্থাৎ সম্পদ সমান সমান হচ্ছে দায় যোগ মালিকানা সত্ত্ব। তো আমার প্রশ্নের মধ্যে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে মালিকানা সত্ত্বের মধ্যে পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের মধ্যে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত। যেহেতু এখানে মালিকানা সত্ত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন ঘটেনি, অর্থাৎ মূলধন আনয়ন করা হয়নি কিংবা উত্তোলন করা হয়নি, মালিকানা সত্ত্বের মধ্যে যে পরিবর্তন ঘটবে ওইটাই কিন্তু আমার নিট মুনাফা কিংবা নিট ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ বছরের শুরুতে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কত বা শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত ওইটা আসলে আমার কাউন্ট করা লাগবে না। আমার এখানে যে বলা হয়েছে কোম্পানির সম্পদ বৃদ্ধি পেয়েছে 2 লাখ টাকা এবং দায় হ্রাস পেয়েছে 1 লাখ টাকা, এটার থেকে খুব ইজিলি হচ্ছে আমরা আমাদের নিট মুনাফা কিংবা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি। সো এই বছর সম্পদ বৃদ্ধি পেয়েছে কত? 2 লাখ টাকা। তাহলে এর বরাবর বসিয়ে দিলাম হচ্ছে 2 লাখ এবং আমার এখানে দায় হ্রাস পেয়েছিল হচ্ছে 1 লাখ টাকা। সো এল এর বরাবর আমি দায় হ্রাস করে দিলাম হচ্ছে -1000 টাকা। তাহলে এর থেকে কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে OE বের করতে পারি যে OE এর কি পরিবর্তন ঘটলো। যেহেতু এখানে 1000 টাকা নেগেটিভ দেওয়া রয়েছে, এটাকে যদি আমরা বাম পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু হয়ে যাবে। 2 লাখ যোগ 1 লাখ মিলে এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 3 লাখ টাকা। অর্থাৎ এখানে OE বৃদ্ধি পেয়েছিল 3 লাখ টাকা। OE বৃদ্ধি পাওয়ার মানে কি? যেহেতু এখানে অন্য কোনো ধরনের পরিবর্তন ঘটেনি, যদি এখানে OE এর পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে নিট মুনাফা এবং যদি এখানে OE হ্রাস পায় সেটার মানে হচ্ছে নিট ক্ষতি, তাহলে অবশ্যই 3 লাখ টাকা হচ্ছে নিট মুনাফা বের হয়েছে। এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি। এই বছরের নিট মুনাফার পরিমাণ 3 লাখ টাকা। তারপর 16 নম্বরে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে নিট ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ দেওয়া হয়, নিট ক্রয়ের সাথে বই পরিবহন যোগ করা হয়, নিট ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেওয়া হয় আর নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করা হয়। নিট ক্রয় মানেই কিন্তু ক্রয় সংক্রান্ত সবকিছু অলরেডি হচ্ছে যোগ বিয়োগ করা হয়ে গিয়েছে, তাই আমরা অবশ্যই আর কিছু বাদ দিব না। এ আর সি নাম্বারটা এই কারণে অটোমেটিকলি হচ্ছে বাদ হয়ে যাচ্ছে, তাই আইদার আমার বি হবে অ্যান্সার, না হলে ডি হবে। এখন নিট ক্রয়ের সাথে কিন্তু বই পরিবহনের কোনো সম্পর্ক নেই, কারণ বই পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। নিট ক্রয়ের সাথে কেন আমার বিক্রয় পরিবহন যোগ হবে? সো অলরেডি আমরা বুঝতে পারছি যে আমাদের বি নাম্বারটার অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি নাম্বার।
নিট ক্রয়ের সাথে আমরা আন্তঃপরিবহন কিংবা হচ্ছে আমরা ক্রয় পরিবহনগুলো যোগ করে থাকি। কারণ আমরা যখন কিনা বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করি, প্রথমত আমরা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করি হচ্ছে নিট ক্রয়, এবং তার সাথে আমরা ক্রয় সংক্রান্ত যে খরচগুলো রয়েছে সেগুলো যোগ করে থাকি। যেহেতু আন্তঃপরিবহন হচ্ছে এটা ক্রয় সংক্রান্ত খরচ, তাই নিট ক্রয়ের সাথে আমরা এই ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করে দিচ্ছি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করা হয়ে থাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করার সময়। তারপর এখানে 17 নম্বরে বলা হয়েছে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান কোনটা? GAAP, GAAS, IFRS নাকি GAAT? এখানে আসলে অ্যান্সার দুইটা হতে পারে, এখানে IFRS হতে পারে কিংবা হচ্ছে গ্যাপ হতে পারে। তো আমরা এই দুইটাই ফলো করে হচ্ছে আর্থিক বিবরণীকে আমরা সর্বজন গ্রাহ্য করে থাকি, কিন্তু পরীক্ষার মধ্যে যদি গ্যাপ এবং IFRS দুটোই দেওয়া থাকে অবশ্যই আমরা হচ্ছে IFRS কে আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দিব। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, IFRS। কিন্তু যদি তোমাদের পরীক্ষার মধ্যে হচ্ছে IFRS দেওয়া না থাকে তখন অবশ্যই এটার অ্যান্সার হয়ে যেতে হচ্ছে এ। কি বললাম, যেহেতু এখানে দুটোই দেওয়া আছে আমরা গ্যাপ এবং IFRS এর মধ্যে IFRS কে আমরা প্রায়োরিটি দিব। কিন্তু যদি এখানে IFRS দেওয়া না থাকতো, যে গ্যাপ, GAAS, IFRS এর অন্য কোনো মান দেওয়া এবং GAAT দেওয়া, তখন অবশ্যই অ্যান্সার হয়ে যেতে হচ্ছে গ্যাপ, যে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য আমরা গ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু যেহেতু এখানে IFRS দেওয়া রয়েছে অবশ্যই এখানে সি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। 18 নম্বরে বলা হয়েছে যদি প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 48,000 টাকা, 62,000 টাকা এবং 1,40,000 টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? এখন বিক্রয়যোগ্য পণ্য বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? আমি আমার ব্যবসায়ের মধ্যে কি পরিমাণে পণ্য রয়েছে যেটা আসলে বিক্রি করতে পারবো, সেই পণ্যকে বলা হয়ে থাকে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচাবলীগুলো, এই তিনটা যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের হয়ে পেয়ে যাই। কিন্তু এই ম্যাথের মধ্যে কিন্তু এই সূত্র ব্যবহার করে বের করার জন্য যথাযথ কি দেওয়া নেই, পর্যাপ্ত তথ্য দেওয়া নেই, তাই এই সূত্র ব্যবহার করতে পারবো না। আমরা এখানের মধ্যে হচ্ছে অন্য একটা সূত্র ব্যবহার করব। সো এই ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুত পণ্য। সো এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম? আমরা জানি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যখন কিনা আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেই তখন আমাদের মেইনলি বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে বের হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি হচ্ছে আমরা একটা এক্সচেঞ্জ করে দেই, যে সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিই, এটা বাম পাশে ছিল, এটাকে ডান পাশে পাঠিয়ে দিলে কিন্তু বিয়োগটা হচ্ছে যোগ হয়ে যাবে। তাই বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুত পণ্য যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো তোমাদের এরকম অসংখ্য সূত্র রয়েছে যে আমাদেরকে এক্সচেঞ্জ করে আমাদেরকে নতুন নতুন সূত্র হচ্ছে বের করতে হয়। তো পরীক্ষার মধ্যে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে সূত্রগুলি জানি সেই সূত্রগুলিকে আমরা আসলে নতুন ভাবে হচ্ছে ইউজ করতে পারছি নাকি, এই জিনিসটা যদি তোমরা ভালো মতো করতে পারো তাহলে হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো করাটা আসলে খুব বেশি কঠিন হয় না। বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া রয়েছে হচ্ছে 1,40,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য এখানে দেওয়া রয়েছে 62,000 টাকা। এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যার পরিমাণ 2,02,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে 18 নম্বরের এ নাম্বার অ্যান্সার, 2,02,000 টাকায় হয়ে যাবে হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তারপর এখানে 19 নম্বরে বলা হয়েছে কোনটা লেনদেন নয়? বাকিতে মাল ক্রয় করা হলো, দাঁড়ান কোঠার উপরে 10% হারে অবশ্যই ধার্য করা হলো, গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান করা হলো এবং গত বছরের তুলনায় এই বছরের বিক্রয় 7,000 টাকা কমে গিয়েছে। এখন এ বি সি এই তিনটাই কিন্তু একটা লেনদেন, কারণ এদের ফলে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কিন্তু ডি নাম্বারটা কোন ধরনের লেনদেন না। এখানে গত বছরে যে বিক্রি করা হয়েছিল এটা লেনদেন, এই বছরে বিক্রি করা হয়েছে এটা লেনদেন, কিন্তু এই বছরে যে বিক্রয় কমে গেছে 7,000 টাকা এটা আসলে কোনো ধরনের লেনদেন না। এর ফলে আমাদের আর্থিক অবস্থার মধ্যে হচ্ছে কোনো ধরনের পরিবর্তন ঘটেনি কিংবা আমাদের হিসাব সমীকরণে কোনো ধরনের প্রভাব পড়ছে না। তাই ডি নাম্বারটা এখানে হয়ে যাবে হচ্ছে অ্যান্সার, যে এটা কোনো ধরনের লেনদেন না। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়? এখানে 4টা দেওয়া রয়েছে অপশন: আশাপত বিক্রয়জনিত ক্ষতি, বাকিতে পণ্য বিক্রয়, অবচয় এবং সরবরাহকারীকে নগদ প্রদান। মনে রাখা দরকার প্রত্যক্ষ পদ্ধতিতে যখন কিনা আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করে থাকি তখন শুধুমাত্র নগদ যে লেনদেনগুলো রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, কোনো ধরনের ধারে লেনদেন কিংবা অনগদ লেনদেনকে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করি না। আশাপত বিক্রয়জনিত ক্ষতি, অবচয় এই দুইটাই হচ্ছে একটা অনগদ লেনদেন, আবার বাকিতে পণ্য বিক্রয় হচ্ছে একটা ধারে লেনদেন। এই তিনটার একটা হচ্ছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরির সময় আমরা অন্তর্ভুক্ত করব না। তো ডি নাম্বারটা হচ্ছে একটা নগদ লেনদেন, তাই এই ডি নাম্বারটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার।
এই সরবরাহকারীকে নগদ প্রদান, এটাকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যখন কি নগদ পরিমাণে তৈরি করব তখন হচ্ছে আমরা নিয়ে আসবো। সো এর মাধ্যমে শেষ হয়ে গেল হচ্ছে আমাদের 1 ইয়ারের কোয়েশ্চেন। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের নেক্সট ইয়ারের মধ্যে 2018-19 শিক্ষাবর্ষের মধ্যে যে কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে এবার আমরা সলভ করার ট্রাই করব। সো এখানে 1 নম্বরে বলা হয়েছে 4 বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স 5 লাখ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার 10 বছর আয়ুষ্কাল হবে এবং আয়ু শেষে জীবনের সমাপ্ত বছরে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য দাঁড়াবে 50,000 টাকা। এই সরঞ্জামের ক্ষেত্রে সরলরৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি 2,50,000 টাকায় বিক্রয় করা হয় তবে এইরূপ বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হবে। তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এরকম অনেক সময় অনেক বড় বড় হচ্ছে কোয়েশ্চেন দেওয়া থাকে। আমি বলবো এরকম যদি কোনো বড় কোয়েশ্চেন দেওয়া থাকে এগুলোকে একটু পরে সলভ করাই ভালো, কারণ এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় তোমাদের টাইম লস হয়ে যায়। এর জায়গায় যদি তোমরা হচ্ছে কোনো ইজি আর একটা ছোট কোয়েশ্চেন সলভ করতে পারো তাহলে কিন্তু সেম নাম্বারে পেয়ে যাবা, কিন্তু তোমাদের টাইমটা হচ্ছে বেঁচে যাবে। তো পরবর্তীতে এই লাস্টে গিয়ে যদি টাইম থাকে তখন এগুলো সলভ করাটা হচ্ছে বেটার। সো এই ম্যাথের মধ্যে আমাদের আসলে মেনলি কি কি লাগবে, প্রথমত আমাদের বের করতে হবে হচ্ছে অবচয়ের পরিমাণ কত। অবচয়ের সূত্র কি, অবচয় সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে অবচয় বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সো এই প্রশ্নের মধ্যে আমাদের বলা রয়েছে 5 লক্ষ টাকা ব্যয় হচ্ছে এই অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল, তাই 5 লাখ টাকা হচ্ছে এখানের মধ্যে ক্রয় মূল্য, এর থেকে বাদ দিয়ে ভগ্নাবশেষ মূল্য। সো এই প্রশ্নের মধ্যে আমাদের ভগ্নাবশেষ মূল্যের পরিমাণ দেওয়া রয়েছে 50,000 টাকা। 50,000 টাকা হচ্ছে আমরা বিয়োগ করে দিলাম, তারপর তাহলে বের হয় হচ্ছে 4,50,000 টাকা। এই 4,50,000 কি আমরা ভাগ দিয়ে দিব হচ্ছে আয়ুষ্কাল দিয়ে। এখানে বলাই ছিল 10 বছর হচ্ছে আয়ুষ্কাল, এই 10 দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম, তাহলে 45,000 টাকা হয়ে যাবে হচ্ছে এই ম্যাথের জন্য আমাদের অবচয়। তারপর আমরা বের করব হচ্ছে 4 বছরে আমাদের টোটাল কত অবচয় হলো, কারণ এখানে বলাই হয়েছিল এই 4 বছরে হচ্ছে 4 বছর পূর্বে এই যন্ত্রপাতিটা কিনা হয়েছিল, তাই 4 বছরে আমাদের টোটাল কি পরিমাণে অবচয় হলো সেটা আমাদের বের করতে হবে। 45,000 টাকা হচ্ছে আমাদের 1 বছরের অবচয়। এই 45,000কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 1,80,000 টাকা বের হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল 4 বছরের অবচয়। তো আমি 5 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম, এর মধ্যে অলরেডি আমার অবচয় হয়ে গিয়েছে হচ্ছে 1,80,000 টাকা। তাহলে এই 5 লাখ থেকে 1,80,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের বহি মূল্য, যার পরিমাণ হচ্ছে 3,20,000 টাকা। এই বহি মূল্য দ্বারা বোঝায় আসলে যে যখন কি আমরা ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিই কিংবা টোটাল যত অবচয় হচ্ছে সেটা বাদ দিই তাহলে আমরা বহিমূল্য পেয়ে যাই। এই বহিমূল্যই হচ্ছে আমাদের যন্ত্রপাতিটা বিক্রয় করা উচিত। যদি বহিমূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের লাভ হয়, এবং বহিমূল্যের তুলনায় যদি আমরা কম দামে বিক্রি করি তখন আমাদের মেনলি ক্ষতি হয়। এখানে বলা হয়েছিল যে এই যন্ত্রপাতিটা 2,50,000 টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে, অবশ্যই সেটা বহিমূল্য 3,20,000 থেকে কম, তাই এখানে কি হয়েছে, এখানে ক্ষতি হয়েছে। যদি বেশি দামে বিক্রি করতাম তাহলে এখানের মধ্যে লাভ হয়ে যেত। তাই ক্ষতি কত হবে, 3,20,000 টাকা যেটা দিয়ে হচ্ছে আমাদের বহিমূল্য ছিল, এটা থেকে যদি আমরা বিক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে 70,000 টাকায় হয়ে যাবে হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা, 70,000 টাকা যে আমাদের ক্ষতি হয়েছে এই ম্যাথের মধ্যে 70,000। তারপর এখানে 2 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে গাংচিল এক্সপ্রেস ভুলক্রমে 50,000 টাকার বকেয়া সেবা আয় সমন্বয় সাধন করেনি, আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে? রাজস্ব বেশি দেখানো হবে, সম্পত্তি বেশি দেখানো হবে, নিট মুনাফা বেশি দেখানো হবে, নাকি দায় বেশি দেখানো হবে? আনফরচুনেটলি এই ম্যাথের হচ্ছে কোনো ধরনের অ্যান্সার আসলে পরীক্ষায় দেওয়া ছিল না। কেন? কারণ যেহেতু এখানের মধ্যে 50,000 টাকার বকেয়া সেবায় সমন্বয় করা হয়নি, তাহলে এটা আসলে জাবেদাটা কি হয়, যদি আমরা এখানে সমন্বয় করতাম তাহলে জাবেদা কি হতো, তাহলে এখানে জাবেদা হয়ে যেত হচ্ছে বকেয়া আয় হিসাব ডেবিট এবং আয় হিসাব ক্রেডিট। সো বকেয়া যখন কিনা ডেবিট হচ্ছে তখন একটা সম্পদ বাড়ছে, এবং যখন কিনা আমরা আয়কে ক্রেডিট করছি তখন আমাদের একটা আয় বাড়ছে। যখন আমরা এই সমন্বয়টাকে হচ্ছে এই বকেয়া সেবাটাকে সমন্বয় করছি না তখন আমাদের মেনলি হচ্ছে সম্পদ কমে যাচ্ছে এবং আয় কমে যাচ্ছে। এখন সম্পদ কমে যাচ্ছে কিংবা আয় কমে যাচ্ছে এর একটাও কিন্তু এখানের মধ্যে দেওয়া নেই। যেহেতু এখানের মধ্যে একটাও অ্যান্সার এখানে দেওয়া নেই তাই এখানের মধ্যে আসলে কোনো অ্যান্সার হবে না, এখানে নো অ্যান্সার হবে। তারপর 3 নম্বরের মধ্যে এখানে বলা হয়েছে কোন হিসাবটি হচ্ছে বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়? ক্রয় ফেরত, অনুপার্জিত রাজস্ব আয়, পুঞ্জীভূত অবচয় এবং কুঋণ সঞ্চিতি। এখন আমরা জানি শুধুমাত্র আমরা যে কোনো ধরনের অস্থায়ী নামিক হিসাবকে হচ্ছে আমরা বছর শেষে বন্ধ করে দেই। এখানের মধ্যে একটাই মাত্র অস্থায়ী নামিক হিসাব দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ক্রয় ফেরত। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, এই ক্রয় ফেরতকে আমরা বছরের শেষে গিয়ে হচ্ছে বন্ধ করে দিই। তারপর এখানে 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শাপলা কোম্পানির নিট মূলধন যদি 1,80,000 টাকা হয় এবং চলতি অনুপাতের পরিমাণ 5:2 হলে উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত? অলরেডি কিন্তু আমরা এই টাইপের
কোশ্চেন এটা করে এসেছি। আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে আমাদের এখানে চলতি অনুপাত দেওয়া রয়েছে হচ্ছে চলতি সম্পদ অনুপাত চলতি দায়, এটা হচ্ছে সূত্রটা, এবং এই অনুপাত দেওয়া রয়েছে 5:2। তাহলে এখানে আমরা ধরে নিব চলতি সম্পদ হচ্ছে 5x, চলতি দায় হচ্ছে 2x। তাহলে আমাদের কার্যকরী মূলধনের পরিমাণ হয়ে যাবে 5x - 2x সমান হচ্ছে 3x। আমাদের অলরেডি চলতি মূলধনের পরিমাণ দেওয়া রয়েছে 1,80,000 টাকা। চলতি মূলধন যেই জিনিস, কার্যকরী মূলধন সেম জিনিস, তাহলে 3x এর সমান হচ্ছে এখানে 1,80,000 টাকা। তো 3x সমান যদি 1,80,000 টাকা হয় তাহলে খুব ইজিলি আমরা x এর পরিমাণ বের করতে পারি। 1,80,000 কে আমরা 3 দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দিব, তাহলে x এর পরিমাণ এখানে বের হয়েছে 60,000 টাকা। তারপর আমরা দেখবো আমাদের কি বের করতে বলা হয়েছে। আমাদের এখানে চলতি দায় বের করতে বলা হয়েছে। চলতি দায় ছিল হচ্ছে 2x এবং x এর মান জানি 60,000 টাকা। তাহলে 2 এর সাথে যদি আমরা 60,000 মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে চলতি দায় বের হয়ে যাবে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এ, 4 এর অ্যান্সার এখানে এ। তারপর এখানে 5 নম্বরে বলা হয়েছে বিথি ও চৈতি একটি অংশীদারি ব্যবসার দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 3:2। তারা সাথীকে 1:3 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে বৃথি, চৈতি ও সাথীর মধ্যে মুনাফার নতুন অনুপাত কত হবে। সো এই ম্যাথটাও হচ্ছে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটাও দেখা যায় প্রায় সময় হচ্ছে কয়েক বছর পর পর রিপিট করে। এখন এই ম্যাথটা করার আসলে দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে খুবই বড় পদ্ধতি, যেটা মেনলি হচ্ছে আসলে সঠিক পদ্ধতি, কিন্তু ওই পদ্ধতি করতে গেলে আমাদের পরীক্ষার মধ্যে খুবই টাইম লস হবে। এর জায়গায় আমরা একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে ইউজ করতে পারি। সো এক্ষেত্রে কি করা লাগবে, শর্টকাট পদ্ধতি ইউজ করার জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে নতুন করে যে অংশীদার আনা হলো তার যে অংশ রয়েছে তার অংশের লব আর হরের পার্থক্য প্রথম আমাদের নির্ণয় করতে হবে। সাথীকে 1/3 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে নতুন করে নিয়ে আসা হয়েছে। এখানে লব হচ্ছে 1 এবং হর হচ্ছে 3। আমরা হচ্ছে প্রথমত এই হর এবং লবের পার্থক্য নির্ণয় করব। সো হর এবং লবের পার্থক্য হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 2। তারপর এই 2 দিয়ে কি কাজ করব, আমাদের প্রথম যে অনুপাত দেওয়া ছিল বিথি এবং চৈতির অনুপাত হচ্ছে 3:2 পুরাতন অনুপাত, এই প্রত্যেকটার সাথে হচ্ছে আমরা এই 2 কে হচ্ছে গুণ করে দিব। সো বিথি ও চৈতির অনুপাত ছিল হচ্ছে 3:2, 3 এর সাথে 2 গুণ করে দিব এবং 2 এর সাথে হচ্ছে আমরা 2 গুণ করে দিব। তাহলে এখানে বের হয়ে যাচ্ছে হচ্ছে 6:4। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে গিয়ে যেটা করব, আমরা এবার হচ্ছে চলে যাব আমাদের পুরাতন অনুপাতের মধ্যে। আমাদের পুরাতন অনুপাত কি ছিল, পুরাতন অনুপাত ছিল হচ্ছে 3:2। এখানে আমরা হর ও লবের পার্থক্য নির্ণয় করেছিলাম। এবার পুরাতন অনুপাতের হচ্ছে আমরা যোগফল নির্ণয় করব। সো অনুপাতের যোগফল কত হয়, 3 এবং 2 যোগ করলে হয়ে যায় হচ্ছে 5। এবার 5 এর সাথে হচ্ছে আমাদের নতুন যে অংশীদার ছিল সেই অংশীদারের অংশ হচ্ছে আমরা গুণ করে দিব। তারা সাথে কি হচ্ছে 1/1/3 মুনাফা বন্টনের চুক্তি নিয়ে এসেছিল। এই 1 এর সাথে হচ্ছে আমরা 5 গুণ করে দিব, 5 এর সাথে 1 গুণ করলে বের হয়ে যায় হচ্ছে 5। তাহলে বিথির অনুপাত 6, চৈতির অনুপাত হচ্ছে 4 এবং সাথীর অনুপাত হয়ে যাবে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে 5। তাহলে বিথি, চৈতি, সাথী এদের অনুপাত হয়ে যাবে হচ্ছে 6:4:5। তাহলে এটাই হয়ে যাচ্ছে এখানের মধ্যে অ্যান্সার 6:4:5। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু ফুল ম্যাথটা না করলে হতো। যখন আমরা শুধুমাত্র এই পার্টটুকু করলাম 6:4, তখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা মাত্র অপশনের মধ্যে 6:4 দেওয়া রয়েছে। সো অটোমেটিকলি হচ্ছে আমাদের এই অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু স্যাররা তোমাকে মাঝে কি করতে পারে, তোমাকে পরীক্ষা দিয়ে দিতে পারে 6:4:5, আবার 6:4:3। সো সবসময় কিন্তু অর্ধেক ম্যাথ করলে আসলে হয়ে যায় না। ফুল ম্যাথ করে দেখা উচিত যে আসলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কি বের হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার বের হয়ে যাবে হচ্ছে এ নাম্বারটা 6:4:5। সো প্রথমত কি করব, প্রথমত নতুন যে আমাদের অংশীদার ছিল তার হর আর লবের পার্থক্য নির্ণয় করব এবং এই পার্থক্য হচ্ছে আমরা পুরাতন অনুপাতের প্রত্যেকের সাথে গুণ করে দিব। তাহলে আমাদের পুরাতন যে ব্যক্তিরা ছিল বা অংশীদার ছিল তাদের অনুপাতটা হচ্ছে বের হয়ে যাবে, যেটা বের হলো 6:4। তারপর আবার পুরাতন যে রিয়েল অনুপাতটা ছিল তাদের যোগফলের সাথে নতুন যে অংশীদার রয়েছে তার অংশ হচ্ছে আমরা গুণ করে দিব, তাদের সাথে 1 গুণ করলে বের হয় হচ্ছে 5। তাহলে তাদের অনুপাত হয়ে যাচ্ছে 6:4:5। আমরা পরবর্তীতে হচ্ছে এরকম আরো অনেক কোশ্চেন দেখবো যে এই টাইপের কোশ্চেন আসলে অনেক বেশি হচ্ছে রিপিট হয়। 6 নম্বর এখানে কোশ্চেনে বলা হয়েছে সানফ্লাওয়ার কোম্পানি দেনাদার হিসাব সম্পর্কিত তথ্যসমূহ নিচে প্রদান করা হয়েছে। বিক্রয়ের পরিমাণ 1,25,000 টাকা, নগদ গ্রহণের পরিমাণ 50,000 টাকা, খদ্দেরকে বার্তা প্রদানের পরিমাণ 2,000 টাকা, কুরিরের পরিমাণ 5,000 টাকা। সমাপনী জেরের পরিমাণ যদি 95,000 টাকা হয় তাহলে ওই বছরের শুরুতে দেনাদার হিসেবে কত টাকা প্রারম্ভিক জের ছিল। অর্থাৎ আমাদের এই ম্যাথের মধ্যে দেনাদারের প্রারম্ভিক জের বের করতে বলা হয়েছে। তো এটা বের করার জন্য প্রথমত আমরা খেয়াল করে দেখি, যদি হচ্ছে আমরা প্রারম্ভিক জেরের সাথে যদি আমরা এই বছরে কি পরিমাণে
আমাদের দেনাদার বৃদ্ধি পেলো সেটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের সমাপনী দেনাদারটা হচ্ছে পেয়ে যাই। বা আমরা উল্টা বলতে পারি যে প্রারম্ভিক দেনাদার সমান হচ্ছে যখন কিনা সমাপনী দেনাদার থেকে আমরা আমাদের এই বছরে দেনাদার কি পরিমাণে বৃদ্ধি পেলো সেটা বিয়োগ করে দিই, তাহলে আমরা আমাদের প্রারম্ভিক দেনাদার পেয়ে যাব। এখন এটা করার জন্য আমাদেরকে প্রথমত বের করতে হবে আমাদের এই বছরে দেনাদার কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। খেয়াল করে দেখো, এখানে বিক্রয়ের পরিমাণ বলা ছিল 1,25,000 টাকা এবং নগদ আদায় করা হয়েছে 50,000 টাকা। তার মানে বাকি যে অংশ ছিল সেই অংশটা কিন্তু অবশ্যই ধারে করা হয়েছে, তাই 1,25,000 থেকে 50,000 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা দেনাদারের পরিমাণটা হচ্ছে পেয়ে যাচ্ছি কিংবা ধারে বিক্রয়ের পরিমাণ পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আবার বলা ছিল খদ্দেরকে বার্তা প্রদান করা হয়েছে 2,000 টাকা, যে আমার দেনাদার কমিয়ে দিচ্ছে, তাই 2,000 টাকা বিয়োগ করে দিলাম। আবার কুরিনের পরিমাণ ছিল এই বছর 5,000 টাকা, এটাও আমরা বিয়োগ করে দিচ্ছি কারণ এটা আমার দেনাদার কমিয়ে দিচ্ছে। তাহলে এই বছরে আমাদের দেনাদার বৃদ্ধি পেয়েছে টোটাল 68,000 টাকা। তাহলে একটু আগে বললাম যে সমাপনী দেনাদার থেকে দেনাদার বৃদ্ধির পরিমাণ বিয়োগ করলে আমরা আমাদের প্রারম্ভিক দেনাদার পেয়ে যাচ্ছি। সমাপনী দেনাদার দেওয়া ছিল কত? সমাপনী দেনাদার এখানে দেওয়া ছিল 95,000 টাকা। এর থেকে যদি আমরা দেনাদার বৃদ্ধির পরিমাণ 68,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রারম্ভিক দেনাদারের পরিমাণ 27,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডেবিট 27,000 টাকা। যদি এখানে কোনো নেগেটিভ অ্যান্সার আসতো তাহলে এখানে ক্রেডিট 27,000 টাকা অ্যান্সার হতো, কিন্তু যেহেতু এখানে পজিটিভ একটা অ্যান্সার এসেছে, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ 27,000 টাকা ডেবিট। এটাই ছিল হচ্ছে আমাদের দেনাদারের পরিমাণ। তারপর এখানে 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি? এটা কি দায় হ্রাস করে ও রাজস্ব আয় বৃদ্ধি করে, দায় হ্রাস করে ও রাজস্ব আয় হ্রাস করে, সম্পত্তি বৃদ্ধি করে ও দায় বৃদ্ধি করে, নাকি সম্পত্তি বৃদ্ধি করে ও রাজস্ব আয় বৃদ্ধি করে? তো প্রথমত জেনে নেওয়া দরকার যে আমাদের অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদাটা কি। অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদা হচ্ছে অনুপার্জিত আয় ডেবিট এবং সংশ্লিষ্ট আয় হচ্ছে ক্রেডিট। সো অনুপার্জিত আয় কেন ডেবিট হচ্ছে? অনুপার্জিত আয় হচ্ছে এক ধরনের দায়, যেহেতু এখানের মধ্যে দায় কমে যাচ্ছে তাই দায় এখানে ডেবিট হচ্ছে। তাই বুঝতেই পারছি দায় কমে গেলে ডেবিট হয়, তাই দেখতে হবে এখানে কোথায় দায় হ্রাস দেওয়া আছে। দায় হ্রাস দেওয়া আছে এ এর মধ্যে এবং বি এর মধ্যে, তাই হয় এ অ্যান্সার হবে না হলে বি অ্যান্সার হবে। তারপর আরেকটা দেওয়া রয়েছে সংশ্লিষ্ট আয় হচ্ছে ক্রেডিট। আয় যখন ক্রেডিট হয়, যখন কিনা আয় আমাদের বেড়ে যায় তখন হচ্ছে আয় ক্রেডিট হয়ে যায়। তো এখানে এই নাম্বারের মধ্যে বলা হয়েছে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই এখানে অ্যান্সার হয়ে যাবে এ। অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলের ফলে আমাদের দায় হ্রাস করে এবং রাজস্ব আয় বৃদ্ধি করে, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এ। তারপর 8 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? এটা কি বীমা খরচ, ব্যবস্থাপকের বেতন, প্রত্যক্ষ কাঁচামাল নাকি যন্ত্রপাতির অবচয়? এটার অ্যান্সার হয়ে যাবে খুবই ইজি, এটা হচ্ছে সি। পরিবর্তনশীল ব্যয় কোনটা? উৎপাদন একক বৃদ্ধির পরিমাণের পরিবর্তনের সাথে সাথে যদি আমাদের কোনো ধরনের ব্যয়ের পরিমাণ হচ্ছে আমাদের পরিবর্তিত হয়, সেটাকে বলা হয়ে থাকে পরিবর্তনশীল ব্যয়। বীমা খরচ, ব্যবস্থাপকের বেতন, আবার হচ্ছে যন্ত্রপাতির অবচয়, এই তিনটার একটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণের বৃদ্ধি বা হ্রাসের সাথে হচ্ছে সম্পর্কিত না, কিন্তু যদি আমাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি কিংবা হ্রাস পায় তার সাথে সাথে আমাদের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় যেটা রয়েছে সেটাও কিন্তু আমাদের পরিবর্তন ঘটে থাকে। এখানে 8-এর সি নাম্বারটা হয়ে যাবে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তারপর এখানে 9 নম্বরে বলা হয়েছে একটি কোম্পানি 2017 সালে নিম্নলিখিত তথ্যসমূহ দেওয়া রয়েছে। নিট বিক্রয় 1,75,000 টাকা, নিট আয়ের পরিমাণ 95,000 টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী যে যথাক্রমে 3 লাখ টাকা ও 4 লাখ টাকা, তাহলে কোম্পানির সম্পত্তির আবর্তন অনুপাত কত? তো আমাদের জেনে নেওয়া দরকার যে সম্পত্তির আবর্তন অনুপাতের সূত্র কি। সম্পত্তির আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে নিট বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো এই প্রশ্নের মধ্যে অলরেডি আমাদের নিট বিক্রয় দেওয়া রয়েছে, নিট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1,75,000 টাকা, কিন্তু আমাদের গড় মজুদের পরিমাণ এখানে দেওয়া নেই। গড় মজুদের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। তো এই মেথড থেকে আমরা সমাপনী মজুদ এবং প্রারম্ভিক মজুদ যোগ করে যদি এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা গড় মজুদ পেয়ে যাব, যার পরিমাণ হচ্ছে 3,50,000 টাকা। তাহলে এখানে আমরা যেহেতু গড় মজুদ পেয়ে গিয়েছি, আমাদের নিট বিক্রয় অলরেডি দেওয়া রয়েছে, তাহলে আমাদের সম্পত্তি আবর্তন পরিমাণ হয়ে যাবে হচ্ছে 1,75,000 ডিভাইডেড বাই 3,50,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 0.50। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা। 10 নম্বরে বলা হয়েছে লামিয়া ট্রেডার্সের বিক্রয়ের পরিমাণ 2 লাখ টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,20,000 টাকা এবং সমাপনী মজুদের পরিমাণ 2 লাখ টাকা, বিক্রয় ও প্রশাসনিক ব্যয়ের পরিমাণ 55,000 টাকা হলে লামিয়া ট্রেডার্সের মোট মুনাফা নির্ণয় করো। সো এই ম্যাথটা করার জন্য আমরা যেটা করব যে মোট মুনাফা নির্ণয় সূত্র কি, যদি আমরা বিক্রয় থেকে আমরা যদি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের মোট মুনাফা কিংবা মুনাফা হচ্ছে পেয়ে যাব। কিন্তু এই প্রশ্নের মধ্যে আমাদের কোথাও বিক্রিত পণ্যের ব্যয় আসলে দেওয়া ছিল
ছিল না। সো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য কিন্তু আমরা আরেকটা সূত্র হচ্ছে ইউজ করতে পারি। যদি বিক্রয়যোগ্য পণ্য থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বের হয়ে যায়। এই প্রশ্নের মধ্যে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া রয়েছে 1,20,000 টাকা, আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া রয়েছে 20,000 টাকা এবং আমাদের বিক্রয় কিংবা নির্বিক্রয় পরিমাণ দেওয়া রয়েছে 2 লাখ টাকা। সো জাস্ট আমরা যদি এই যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো যদি বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে মুনাফা 1 লাখ টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। এই 1 লাখ টাকায় হয়ে যাচ্ছে আমাদের লামিয়া ট্রেডার্সের মোট মুনাফার পরিমাণ। তারপর এখানে 10 নম্বরের পরে আমাদের 11 নম্বরে বলা হয়েছে অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে কোন লেনদেনটি চলতি অনুপাতে হচ্ছে কোন ধরনের প্রভাব ফেলবে না। তো আমাকে বলো তো চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। এখানে এই ম্যাথের জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। বিবি দেনাদার হতে যখন কিনা নগদ আদায় করা হয় তখন সেটা চলতি অনুপাতের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না। কেন? আমরা হচ্ছে প্রত্যেকটা একবার করে হচ্ছে রিভিউ করে যাই। ক নম্বরে বলা হয়েছে স্বল্পমেয়াদী ঋণ হতে যখন কিনা আমরা চলতি দায় পরিশোধ করি, যখন স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করছি তখন জাবেদা কি হয়? তখন জাবেদা হয় হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট। আমি প্রথমত হচ্ছে আমার ঋণ নিয়ে আসলাম, আমার ব্যবসায়ের মধ্যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এই নগদ টাকা দিয়ে আমি তখন হচ্ছে চলতি দায় পরিশোধ করলাম। সো এখানে আমার চলতি সম্পদ কমে যাচ্ছে এবং চলতি দায় কমে যাচ্ছে। যখন কিনা চলতি সম্পদ এবং চলতি দায় দুইটাই প্রভাবিত হচ্ছে তখন কিন্তু অবশ্যই আমার চলতি অনুপাত সেম থাকবে না, আমার চলতি অনুপাত হচ্ছে পরিবর্তিত হয়ে যাবে। সি নাম্বারে বলা ছিল বিবিধ পাওনাদারকে নগদ প্রদান করা হলো, তার ফলে আমার চলতি দায় কমে যাচ্ছে একটা বিবিধ পাওনাদার, আবার আমার নগদ টাকা কমে যাচ্ছে। তো আমার কিন্তু চলতি সম্পদ এবং দায় দুটোই প্রভাবিত হচ্ছে, যার ফলে আমার চলতি অনুপাত কিন্তু প্রভাবিত হয়ে যাবে। আবার নগদে স্থায়ী সম্পদ যখন বিক্রি করা হয় তখন আমার কি হয়? একটা চলতি সম্পদ হচ্ছে কমে যাচ্ছে আর একটা স্থায়ী সম্পদ বেড়ে যাচ্ছে। যেহেতু চলতি সম্পদ এখানে পরিবর্তিত হচ্ছে অবশ্যই আমার চলতি অনুপাত পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ আমার এমন একটা লেনদেন লাগবে যার ফলে আমার চলতি সম্পদ কিংবা চলতি দায় কোনোটাই হচ্ছে আমার পরিবর্তিত হচ্ছে না বা আগের যে অ্যামাউন্ট ছিল ঠিক সেম অ্যামাউন্ট থাকছে। এখানে বি নাম্বার যে বলা হয়েছে বিবিধ দেনাদার হতে নগদ আদায় করা হলো, এর ফলে কি হচ্ছে? এর ফলে আমার চলতি সম্পদ বেড়ে যাচ্ছে, একটা নগদ নামে একটা চলতি সম্পদ বাড়ছে, আবার দেনাদার নামেও একটা চলতি সম্পদ কমে যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণে চলতি সম্পদ বাড়ছে ঠিক সেম পরিমাণে আমার চলতি সম্পদ কমে যাচ্ছে। অর্থাৎ চলতি দায় তো কোনো পরিবর্তন ঘটছেই না, চলতি সম্পদ যেটা ছিল আমার ঠিক সেম পরিমাণে রয়েছে। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি। আমার এই বিবিধ দেনাদার হতে নগদ আদায়ের ফলে চলতি অনুপাতে হচ্ছে কোনো ধরনের প্রভাব পড়বে না। তবে 12 নম্বরে বলা রয়েছে নিচের কোন লেনদেনটির ফলে উদ্বৃত্ত পত্রের সামষ্টিক প্রভাবিত হচ্ছে কোন ধরনের প্রভাব ঘটবে না। অর্থাৎ আমার যে হিসাব সমীকরণ দেওয়া রয়েছে এ সমান এল প্লাস ই, আমার কোন লেনদেনের ফলে এর একটু উপাদানও পরিবর্তন ঘটবে না, যেই আমার হচ্ছে টাকার পরিমাণ ছিল ঠিক সেম টাকার পরিমাণ হবে। এটার কনসেপ্টটা হচ্ছে আমরা আগেটা থেকে নিতে পারি। আগেটার মধ্যে যে কনসেপ্ট ছিল প্রায় কাছাকাছি কনসেপ্ট হচ্ছে এখানের মধ্যে ইউজ করা যায়। এখানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করা হলো, এর ফলে হচ্ছে আমার টোটাল সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আবার টোটাল সম্পদ হচ্ছে হ্রাস পাচ্ছে। এখানে আবার নগদ নামে হচ্ছে নগদ বৃদ্ধি পাওয়ার ফলে টোটাল সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আবার যখন কিনা দেনাদার হ্রাস পাচ্ছে তখন আমার টোটাল সম্পদ হ্রাস পাচ্ছে, যার ফলে আমার টোটাল সম্পদ একদম এক্স্যাক্টলি সেম থাকছে এবং আমার দায় কিংবা মালিকানা সত্ত্বের মধ্যে কিন্তু কোনো ধরনের প্রভাব পড়ছে না। কিন্তু অন্য যে 3টা লেনদেন দেওয়া রয়েছে তার প্রত্যেকটার ফলে আমার মেইন যে আমার হিসাব সমীকরণটা রয়েছে এ সমান এল প্লাস ই, তার দুই পাশে প্রভাব পড়ছে কিংবা টাকার পরিমাণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাই এই 12 নম্বরের আনসার হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা। তারপর এখানে 13 নম্বরে বলা রয়েছে চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি 20,000 টাকা, তার মধ্যে বিগত বছরের 4,000 টাকা এবং আগামী বছর 2,500 টাকা। চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ 5,500 টাকা হলে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা হচ্ছে দেখাতে হবে। সো এই ম্যাটটার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে অর্জিত চাঁদা সূত্র। এটার মেইন সূত্রটা হচ্ছে মোট চাঁদা প্রাপ্তি যোগ চলতি বছরের বকেয়া মাইনাস যোগ হচ্ছে বিগত বছরের অগ্রিম, কিন্তু এই প্রশ্নের মধ্যে বিগত বছরের অগ্রিমটা দেওয়া নেই, এই সূত্রের মধ্যে উল্লেখ করিনি আমরা। মাইনাস চলতি বছরের অগ্রিম চাঁদা যোগ বিগত বছরের বকেয়া চাঁদা। সো এই সূত্রের মধ্যে আমাদের অলরেডি সবকিছু এখানে দেওয়া রয়েছে। আমাদের মোট চাঁদা প্রাপ্তির পরিমাণ দেওয়া রয়েছে 20,000 টাকা, আমাদের চলতি বছরের বকেয়া দেওয়া রয়েছে 5,500 টাকা, তারপর চলতি বছরের অগ্রিম চাঁদার পরিমাণ দেওয়া রয়েছে 2,500, বিগত বছরের বকেয়া দেওয়া রয়েছে হচ্ছে 4,000 টাকা। তাহলে যদি আমরা জাস্ট সুন্দর মতো এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা আমাদের অর্জিত চাঁদার পরিমাণ পেয়ে যাব হচ্ছে 19,000 টাকা। এই ম্যাটটা করার জন্য জাস্ট মনে রাখা দরকার, নর্মালি আমরা জানি যে আমরা
বকেয়াগুলো হচ্ছে যোগ করে দিই এবং অগ্রিমগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিই, কিন্তু বিগত বছরের ক্ষেত্রে ঠিক উল্টা হয়ে যাবে। বিগত বছরের অগ্রিম আমরা যোগ করে দিব এবং বিগত বছরের বকেয়াগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। সো এই কনসেপ্টটা মাথায় রাখলে আমরা খুব ইজিলি হচ্ছে আমাদের অর্জিত চাঁদার পরিমাণ বের করতে পারি। তোমাদের সবসময় যে অর্জিত চাঁদার পরিমাণ বের করতে হবে এরকম না, তোমাদের অন্য কিছু হচ্ছে বের করতে হতে পারে। লাইক তোমাদের বলতে পারে চলতি বছরে অগ্রিম চাঁদার পরিমাণ কত, কিংবা আমাদের মোট চাঁদা প্রাপ্তির পরিমাণ কত। তখন এই সূত্র ব্যবহার করবা, যে সূত্রগুলোকে একটু এক্সচেঞ্জ করে নিবা, তাহলে খুব ইজিলি তোমরা হচ্ছে যে কোনো একটা উপাদান, যদি আমাদের অন্য উপাদানগুলো দেওয়া থাকে তাহলে যে কোনো একটা উপাদান আমরা খুব ইজিলি হচ্ছে বের করতে পারি। তারপর 14 নম্বর এখানে বলা রয়েছে একটি পুরানো গাড়ির পুনঃসংস্করণ ব্যয়, এটা কিসের উদাহরণ? এটা কি একটা মূলধন জাতীয় খরচের উদাহরণ, একটা বিলম্বিত মুনাফা জাতীয় খরচের উদাহরণ, এটা কি একটা মুনাফা জাতীয় খরচের উদাহরণ, নাকি এটা পরিচালন ব্যয়ের উদাহরণ? মনে রাখা দরকার, যখন কিনা একটা পুরনো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় করা হয়ে থাকে তখন ওই পুরনো গাড়ির কিন্তু আয়ুষ্কাল বৃদ্ধি পায়। যদি কোনো আমাদের অত্যধিক কোনো ব্যয়ের কারণে যদি কোনো সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, ওটা অবশ্যই হচ্ছে একটা মূলধন জাতীয় খরচের মধ্যে গিয়ে পড়ে। তাই এই 14 নম্বরের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, এটি পুরনো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় হচ্ছে একটা মূলধন জাতীয় খরচের উদাহরণ। তারপর এখানে 15 নম্বরে বলা হয়েছে নিচের তথ্যসমূহ হতে সমাপনী মজুত মাল নির্ণয় করো। এখানে বলা হয়েছে প্রারম্ভিক মজুত মালের পরিমাণ দেওয়া রয়েছে, ক্রয় দেওয়া রয়েছে, ক্রয় ফেরত দেওয়া রয়েছে, বিক্রয় দেওয়া রয়েছে, ক্রয় মূল্যের উপর মার্কআপ দেওয়া রয়েছে। তারপর এখানে বের করতে বলা হয়েছে সমাপনী মজুত মালের পরিমাণ কত। তো প্রথমত মার্কআপ কি সেটা জেনে নেওয়া দরকার, যে ক্রয় মূল্যের উপর যখন কিনা আমরা মুনাফার হার ধরি সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে মার্কআপ। সো এখানে যদি ক্রয় মূল্যের উপর মার্কআপ যে জিনিস, শুধু মার্কআপও সেম জিনিস, এখানে মার্কআপ বলতে বোঝানো হচ্ছে ক্রয় মূল্যের উপর আমার মুনাফার হার কত। সো ক্রয় মূল্য বলতে কিন্তু এখানের মধ্যে মেনলি বিক্রিত পণ্যের ব্যয় বোঝানো হচ্ছে। আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর আমাকে এখানে মুনাফার হার দেওয়া রয়েছে, কিন্তু আমার কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই। তো এটার থেকে আমরা কিভাবে মুনাফা নির্ণয় করব? এটা থেকে মুনাফা নির্ণয় করার জন্য আসলে দুইটা পদ্ধতি রয়েছে। প্রথমত, যদি আমরা একটু বড় পদ্ধতি খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে আমাদের যার উপর পার্সেন্টেজ ধরতে বলবে সেটা হচ্ছে আমাদের ধরে নেব হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 100 টাকা। এই 100 টাকা যদি হয়, তাহলে যেহেতু 25% দেওয়া রয়েছে হচ্ছে আমাদের মুনাফা, তাহলে মুনাফা হয়ে যাবে হচ্ছে 100 টাকার 25% মানে 25 টাকা। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যায়, তাহলে বিক্রয় মূল্যের পরিমাণ হয়ে যাবে হচ্ছে 125 টাকা। আমাদের অলরেডি হচ্ছে এখানে বিক্রয় দেওয়া রয়েছে 1,40,000। এই 1,40,000কে আমরা 125 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের 1%-এর মূল্য বের হয়ে যাবে। এবং যদি হচ্ছে আমরা এখানে 25 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের মুনাফার পরিমাণ বের হয়ে যাবে। অর্থাৎ 1,40,000কে 25 দিয়ে গুণ করে দিলাম, 125 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের মুনাফার পরিমাণ বের হয়ে যায় 28,000 টাকা। এটা হচ্ছে একটা বড় পদ্ধতি, কিন্তু একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা ইজিলি জানো যে ক্রয় মূল্যের উপর 25% যে জিনিস, বিক্রয় মূল্যের উপর 20% হচ্ছে সেম জিনিস। এই 20% বের করার জন্য হচ্ছে আমরা পাশে দেখিয়ে দিয়েছি কিভাবে 20% বের করলাম। সিম্পলি ঐহিক নিয়মের মাধ্যমে এটা বের করা পসিবল, কিন্তু তোমাদের মনে রাখার জন্য খুবই ইজি একটা হচ্ছে তোমাদের শর্টকাট দিয়ে দিয়েছিলাম। এটা না দেখলে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে তোমরা জেনে যাবা যে কেন ক্রয় মূল্যের উপর 25% মানে বিক্রয় মূল্যের উপর হচ্ছে 20%। যেহেতু এখানে বিক্রয় মূল্য অলরেডি দেওয়া রয়েছে 140,000 টাকা, এই টাকার উপর 20% করলেই কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। সো 140,000 ইন্টু 20% সমান 28,000 টাকা। এখন তোমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলে মুনাফা বের করলেই চলবে। মুনাফা বের করার পর আমাদেরকে এখানে নিট ক্রয় পরিমাণ বের করতে হবে। এখানে ক্রয় দেওয়া রয়েছে 86,000 টাকা এবং ক্রয় ফেরত দেওয়া রয়েছে 4,000 টাকা। সো ক্রয় থেকে যদি আমরা ক্রয় ফেরত বাদ দিয়ে দিই, তাহলে আমরা আমাদের নিট ক্রয় পেয়ে যাবো 82,000 টাকা। সো মুনাফা দেওয়া রয়েছে, নিট ক্রয় দেওয়া রয়েছে, সব তথ্য এখানে দেওয়া রয়েছে। এটা থেকে খুব ইজিলি হচ্ছে এবার আমরা সমাপনী মজুত পণ্যের পরিমাণ হচ্ছে নির্ণয় করতে পারি। সো সমাপনী মজুত পণ্যের জন্য এখানের মধ্যে আমরা কোন সূত্র ব্যবহার করেছি? এখানে আমরা মেনলি মুনাফা সূত্র ব্যবহার করেছি। আমরা জানি মুনাফা সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আবার বিক্রিত পণ্যের ব্যয়কে হচ্ছে একটু যদি বড় করে লিখি তাহলে লেখা যায় যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। সো এই সূত্রকে যদি হচ্ছে আমরা একটু এক্সচেঞ্জ করে লিখি, খুব ইজিলি হচ্ছে আমরা সমাপনী মজুত পণ্যের সূত্র পেয়ে যাই, যে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ মোট মুনাফা, এই তিনটা যোগ করে যদি এর থেকে আমরা নিট বিক্রয় বাদ দিয়ে দিই, তাহলে আমরা সমাপনী মজুত পেয়ে যাব। সো আমাদের সবগুলো অলরেডি দেওয়া রয়েছে। প্রারম্ভিক মজুতের পরিমাণ 160,000 টাকা, নিট ক্রয় বের করেছি আমরা, মুনাফা বের করেছি, নিট বিক্রয় দেওয়া রয়েছে হচ্ছে 141,000 টাকা। বিক্রয়ের এখানে নিট বিক্রয় যেহেতু এখানে বিক্রয়ের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করার মতো ছিল না, তাহলে আমরা এখানে সমাপনী মজুতের পরিমাণ পেয়ে যাচ্ছি 1,30,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, 1,30,000 টাকাই হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্যের পরিমাণ।
তারপর এখানে 16 নম্বরে বলা হয়েছে একটি কোম্পানির উদ্বৃত্তপত্র প্রস্তুতকালে হিসাব বিজ্ঞানের কোন ধারণাটি হচ্ছে গণ্য করা হয় না? ঐতিহাসিক ব্যয় ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, পূর্ণপ্রকাশ ধারণা নাকি মিলকরণ নীতি? মনে রাখা দরকার উদ্বৃত্তপত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা মিলকরণ নীতিটা মেনলি কখন ইউজ করে থাকি? যখন কিনা আমরা চলতি বছরের বা চলতি হিসাবকালের আয় বিপরীতে ব্যয়কে হচ্ছে আমরা সমন্বয় করার জন্য যে নীতি ব্যবহার করি তাকে বলা হয়ে থাকে হচ্ছে মিলকরণ নীতি, যেটা মেনলি আমরা বিশদ আয় বিবরণীর মধ্যে ইউজ করে থাকি। কিন্তু এই নীতি কিন্তু আমাদের উদ্বৃত্তপত্র প্রস্তুতের কালে কোনো ধরনের হচ্ছে ইফেক্ট পড়ছে না। কিন্তু এ বি সি এখানে যে তিনটা ধারণা বা নীতি দেওয়া রয়েছে এই প্রত্যেকটাই হচ্ছে আমার উদ্বৃত্তপত্র প্রস্তুতের কালে হচ্ছে কাজে লাগে। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি নাম্বারটা, মিলকরণ নীতি আমাদের উদ্বৃত্তপত্র প্রস্তুতের কারণে আমাদের এই নীতিটা কোনো ধরনের কাজে লাগে না। তারপর 17 নম্বরে বলা হয়েছে বায়জাপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বায়জাপ্তকরণের হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে? এটা খুবই ইজি, এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা, মূলধন সঞ্চিত হিসাবের মধ্যে আমরা এটাকে হচ্ছে স্থানান্তর করে থাকি। অন্য তিনটার একটাও হচ্ছে এই কাজের জন্য ব্যবহার করা হয় না। 18 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি র্যামিল মিলকরণে প্রভাব ফেলে, অর্থাৎ কোন লেনদেনের জন্য আমাদের এখানের মধ্যে হচ্ছে র্যামিলটা মিলবে না। সো এখানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি নাম্বারটা, বিদ্যুৎ খরচ 500 টাকা শুধু নগদান বইতে লেখা হয়েছে। বিদ্যুৎ খরচ 500 টাকা যাবে নাকি বিদ্যুৎ খরচ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদান বইতে লেখার মানে হচ্ছে আমি যে নগদ যে ক্রেডিট লিখলাম 500 টাকা এটাকে শুধু হচ্ছে আমি হিসাবভুক্ত করেছি, ক্রেডিট পাশে লিখেছি, কিন্তু বিদ্যুৎ খরচ ডেবিট যে 500 টাকা ছিল সেটাকে আমি র্যামিলে নিয়ে যায়নি। অর্থাৎ এখানে কিন্তু ডেবিট পাস এবং ক্রেডিট পাস সেম হচ্ছে না, তার ফলে আমার র্যামিল মিলকরণে হচ্ছে এটা প্রভাব ফেলবে। কিন্তু এ বি সি এই তিনটার একটার ফলে হচ্ছে আমার ডেবিট পাস এবং ক্রেডিট পাসের মধ্যে ভিন্ন ধরনের প্রভাব পড়বে না, সেম টাইপের প্রভাব পড়বে। এই কারণে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে ডি নাম্বারটা। তারপর 19 নম্বরে বলা হয়েছে কমিশন অগ্রিম পাওয়া গেল, এটার জাবেদা কি হবে? এটার জাবেদাটা হচ্ছে খুবই ইজি নাম্বার, এটা সি নাম্বারটা হবে, যে নগদান হিসাব ডেবিট এবং অনুপার্জিত কমিশন আয় হিসাব হচ্ছে ক্রেডিট। সো কমিশন অগ্রিম পাওয়া গেলে এটার জন্য আসলে দুইটা পদ্ধতি ইউজ করা পসিবল, একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি আর একটা হচ্ছে ব্যতিক্রম পদ্ধতি। স্বাভাবিক পদ্ধতি সবসময় হচ্ছে আমাদের যখন কিনা কোনো অগ্রিম হয় সেই অগ্রিমটাকে হচ্ছে আমি দেখিয়ে দিই যে নগদান হিসাব ডেবিট এবং অনুপার্জিত কমিশন আয় হিসাব ক্রেডিট। যদি এটা ব্যতিক্রম পদ্ধতি হতো তখন আমরা এখানে জাবেদা দিতাম নগদান হিসাব ডেবিট এবং কমিশন আয় হিসাব ক্রেডিট। যদি তোমাদের উল্লেখ করা না থাকে তখন তোমরা সবসময় স্বাভাবিক পদ্ধতি ব্যবহার করবা, এই কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা। তারপর এখানে 20 নম্বরে বলা হয়েছে একটি যন্ত্রের ক্রয় মূল্যের পরিমাণ 7 লাখ টাকা, ইহার পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 50,000 টাকা এবং 20,000 টাকা। যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর সহ ভগ্নাবশেষ মূল্য 35,000 টাকা। যন্ত্রটির প্রথম বছরের অবচয় খরচ কত দাঁড়াবে যদি অবচয় ধার্যের বেলায় ক্রমহ্রাসমান জের পদ্ধতি হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে? সো আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতির মধ্যে প্রথমত আমাদের কি নির্ণয় করতে হবে? সম্পত্তির মূল্য নির্ণয় করতে হবে। যন্ত্রটি ক্রয় করা হয়েছিল 7 লাখ টাকা দিয়ে, এর পরিবহন খরচ ছিল 50,000 টাকা এবং এর সংস্থাপন ব্যয় ছিল 20,000 টাকা। এই সবগুলোকে আমরা যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে সম্পত্তির মূল্য। কারণ আমরা জানি এটা সম্পত্তি ক্রয় করার পর সেটা ব্যবসায় আনা পর্যন্ত বা সংস্থাপন করা পর্যন্ত সব ব্যয়কে ওই সম্পত্তির মূল্য হিসেবে হচ্ছে গণ্য করতে হয়। তাহলে সম্পত্তির মূল্য এখানে হয়ে যাচ্ছে 7,70,000 টাকা। এর উপর হচ্ছে আমাদেরকে পার্সেন্ট করতে হবে, যে আমাদের অবচয়ের হার আমাদের বের করে তারপর হচ্ছে পার্সেন্টেজ আমাদের ধার্য করতে হবে। সো অবচয়ের হার নির্ণয় করার সূত্র হচ্ছে ক্রমহ্রাসমানের জন্য 100 ডিভাইডেড বাই বছর ইন্টু 2%। সো এখানে বছর দেওয়া ছিল হচ্ছে 4 বছর, এখানে বলা রয়েছে 4 বছর, তাই 100কে 4 দিয়ে ভাগ দিলাম এবং 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 50% হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের অবচয়ের হার। তো তার বাকিটা খুবই ইজি, যদি আমরা এই 7,70,000 টাকার উপর 50% করি তাহলে 3,85,000 টাকার হয়ে যাবে হচ্ছে 85,000 টাকা হয়ে যাবে আমাদের অবচয়ের পরিমাণ। তাহলে এখানে 20 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে এ নাম্বারটা। সো তাহলে আমাদের আরো এক বছরের কোশ্চেন সলভ হয়ে গেল। এবার চলে যাই হচ্ছে আমরা আমাদের নেক্সট ইয়ারের মধ্যে 2019-20 শিক্ষাবর্ষের মধ্যে যে কোশ্চেনগুলো এসেছিল সেটা হচ্ছে এবার আমরা সলভ করার ট্রাই করি। তো এখানে একটা আমার কোশ্চেনে বলা রয়েছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়? এ সমান এল প্লাস ওই, এ মাইনাস এল সমান হচ্ছে ওই, এ ইকুয়াল হচ্ছে ওই এবং এ প্লাস ওই ইকুয়াল হচ্ছে এ এল। এই নাম্বারটা অবশ্যই ঠিক আছে, এটা আমাদের মেন সমীকরণ। এল কে বাম পাশে নিয়ে গেলে হচ্ছে 20 নাম্বারটা বের হয়ে যায়। সো এ বি দুটো ঠিক আছে। এখন যদি আমাদের এল এর পরিমাণ 0 হয় তখন কিন্তু আমাদের সি নাম্বারটাও সঠিক হয়ে যায়, যে এ সমান হচ্ছে ও ই। কিন্তু ডি নাম্বারটা কোনোভাবেই সঠিক হচ্ছে না, কারণ যদি ও ই কে আমরা লেফট সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস হওয়ার কথা। এই সূত্রটা হওয়া উচিত ছিল এ মাইনাস ও ই সমান এল, যেহেতু এটা এখানে দেওয়া নেই, এখানে মাইনাস থেকে প্লাস দেওয়া, তাহলে এখানে একের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। এই ডি নাম্বার অ্যান্সারটা হচ্ছে সঠিক না।
2 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে। তো সাধারণত সম্পত্তির জের কোনটা প্রকাশ করে? সাধারণত সম্পত্তির জের হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। বিপরীত সম্পত্তি হচ্ছে যখন কিনা সম্পত্তি কমে যাচ্ছে তখন সেটাকে আমরা বিপরীত সম্পত্তি বলছি। যেহেতু সম্পত্তির যে ডেবিট প্রকাশ করছে, ডেবিট জের প্রকাশ করছে, তো বিপরীত সম্পত্তি অবশ্যই ক্রেডিট জের প্রকাশ করবে। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এই নাম্বারটা, বিপরীত সম্পত্তি ক্রেডিট জের প্রকাশ করে। তারপর 3 নম্বরে বলা হয়েছে একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে। একটি হিসাবের ক্ষেত্রে 3 ধরনের জের হওয়া পসিবল, ডেবিট জের, ক্রেডিট জের এবং শূন্য জের। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি নাম্বারটা। 4 নম্বরে বলা রয়েছে নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মেশিনের ক্রয় মূল্য, মেশিনের আমদানি শুল্ক, মেশিনের বীমা খরচ এবং মেশিনের সংস্থাপন ব্যয়। তোমাদের একটু আগে বলে এসেছিলাম একটা স্থায়ী সম্পদ কেনার পর সেই সম্পদটা আমার কেনার পর থেকে হচ্ছে ব্যবসায় সংস্থাপন করা পর্যন্ত যে ব্যয়গুলো হয় সেগুলা এক একটা মূলধন জাতীয় ব্যয়। এবং তারপরে যদি কোনো ব্যয় হয়, যদি আমাদের সম্পত্তির কোনো ধরনের আয়ুষ্কাল বৃদ্ধি না পায় তাহলে সেটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি। সেই লজিকে কিন্তু এ, বি, ডি তিনটাই কিন্তু মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এই সি নাম্বারটা হচ্ছে আমরা ব্যবসায়ের মধ্যে সম্পত্তি সংস্থাপন করার পরে এই ব্যয়টা করছি। এই মেশিনের বীমা খরচ আমরা মেশিন কেনার পরে তার পরবর্তীতে গিয়ে হচ্ছে বীমাটা করছি। তাই এটা একটা মুনাফা জাতীয় ব্যয় এবং এর ফলে কিন্তু আমার সম্পত্তির কোনো ধরনের আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে না। তাই এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা। এটি হচ্ছে এক ধরনের মুনাফা জাতীয় ব্যয়। এর পরের কোশ্চেন এখানে বলা হয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ ও বিক্রিত পণ্যের ব্যয় যদি 20,000 টাকা, 30,000 টাকা ও 70,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করা কিন্তু সূত্র অলরেডি দেখে এসেছি আমরা, যে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ সমানে কিন্তু হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো সমাপনী মজুদ দেওয়া হচ্ছে 30,000 টাকা এবং বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ দেওয়া হচ্ছে 70,000 টাকা। এই দুটো যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1 লাখ টাকা আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে 5-এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি। তারপরে 6 নম্বরে বলা রয়েছে নিচের কোন হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? আমরা জানি অলরেডি যে অস্থায়ী নামের হিসাবগুলো হচ্ছে আমরা বছর শেষে বন্ধ করে দিয়ে থাকি। তাই এখানের মধ্যে একটা মাত্র অস্থায়ী নামের হিসাব দেওয়া রয়েছে, সেটা হচ্ছে উত্তোলন। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। এর অন্য যে 3টা দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু একটা স্থায়ী হিসাব, তাই এই 3টার একটা বন্ধ করা হবে না। ডি নাম্বারটা হচ্ছে বা উত্তোলনকে আমরা এই বছর শেষে হচ্ছে বন্ধ করে দেব। তারপরে এখানে 7 নম্বরে বলা হয়েছে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট তারিখে, সমাপ্ত বছরের জন্য, একটা নির্দিষ্ট হিসাব বছরের জন্য নাকি একটা আর্থিক বছরের জন্য। উদ্বৃত্তপত্র মনে রাখা উচিত, উদ্বৃত্তপত্র কিংবা আর্থিক অবস্থার বিবরণী একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য কিংবা একটা নির্দিষ্ট তারিখে হচ্ছে আমরা প্রস্তুত করে থাকি। এখানে অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে এ নাম্বারটা, একটা নির্দিষ্ট তারিখে এই উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়ে থাকে। আমরা দেখবো যে একটা নির্দিষ্ট তারিখে কিংবা একটা নির্দিষ্ট সময় বিন্দুতে আমার ব্যবসায়ের মধ্যে কি পরিমাণে সম্পদ রয়েছে, কি পরিমাণে দায় রয়েছে এবং কি পরিমাণে মালিকানা সত্ত্ব রয়েছে। তারপর 8 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ না? আর্থিক বিবরণী কিন্তু টোটাল 5টা অংশ রয়েছে। এই 5টা অংশের মধ্যে কিন্তু এ, সি, ডি 3টাই রয়েছে, কিন্তু মূল্য সংযোজন বিবরণী বলতে কিন্তু কোনো ধরনের বিবরণী আমাদের এই আর্থিক বিবরণীর মধ্যে নেই। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি নাম্বারটা, মূল্য সংযোজন বিবরণী আমাদের আর্থিক বিবরণীর অংশ না। তারপর এখানে 9 নম্বরে বলা হয়েছে 2 জন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 2:1। তৃতীয় জনকে যদি 1/5 মুনাফা হচ্ছে বন্টনের চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? এটা কিন্তু আমরা অলরেডি করে এসেছি। এতে কি করতে হবে? প্রথমত হচ্ছে আমাদের নতুন যে অংশীদার রয়েছে তার হর আর লবের পার্থক্য নির্ণয় করতে হবে। 5 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 4। এই 4-এর সাথে হচ্ছে আমরা পুরাতন অনুপাত গুণ করে দিব। 2-এর সাথে 4 গুণ করলে হয় 8 এবং 1-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে বের হয়ে যায় হচ্ছে 4। তাহলে আমাদের প্রথম দুইজনের অনুপাত হচ্ছে 8:4। তারপর আমরা আবার পুরাতন যে অনুপাত ছিল এটার যোগফল নির্ণয় করব। এই যোগফলের সাথে আমরা নতুন যে ব্যক্তি আসলো তার অংশের সাথে গুণ করে দেব। সো 2 ও 1 যোগ করলে এখানে বের হয় 3। 3-এর সাথে নতুন অংশীদারের যে অংশ রয়েছে এক অংশ সেটা আমরা গুণ করে দিব। 3-এর সাথে 1 গুণ করলে বের হয় হচ্ছে 3। তাই এবার হচ্ছে আমরা পেয়ে গেছি 3 জনের, আমরা এখানে কি পেয়ে গেছি? আমরা অনুপাতগুলো পেয়ে গিয়েছি। তাহলে 8:4:3 এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 9-এর এ নাম্বারটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের উত্তর। 10 নম্বরে বলা হয়েছে অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয় সব থেকে কম দেখাবে? এখানে 4টা দেওয়া রয়েছে, সরলরৈখিক পদ্ধতি, ক্রমশ সমান জের পদ্ধতি, বছর সংখ্যার পদ্ধতি এবং উৎপাদন একক পদ্ধতি। তো মনে রাখা দরকার বি, সি এবং ডি এই 3টার মধ্যে প্রথম দিকে হচ্ছে কি করা হয়? অবচয়ের পরিমাণ বেশি দেখানো হয় এবং ক্রমাগতভাবে হচ্ছে অবচয়ের পরিমাণ কমতে থাকে। কিন্তু এ নাম্বারের মধ্যে সকল বছরের মধ্যে অবচয়ের পরিমাণ সেম দেখানো হয়ে থাকে। আমি যেই ধরনের অবচয় নির্ণয় করি না কেন
টোটাল অবচয়ের পরিমাণ কিন্তু আমার সবগুলি পদ্ধতির মধ্যে সেম হতে বাধ্য, যেহেতু এইগুলোর মধ্যে আমার প্রথম দিকে বেশি দেখানো হচ্ছে এবং ক্রমান্বয়ে কম দেখানো হচ্ছে। তো অবভিয়াসলি বুঝে যাচ্ছে এই নাম্বারের মধ্যে আমার একদম প্রথম বছরের মধ্যে সবথেকে এই কম অবচয় দেখানো হবে এই 4টা পদ্ধতির মধ্যে। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এই নাম্বারটা। সরলরৈখিক পদ্ধতির মধ্যে প্রথম বছরের অবচয় সবথেকে কম দেখানো হয়ে থাকে। 11 নম্বরে বলা হয়েছে পাওনাদারকে দেওয়া 3,520 টাকার চেক ভুলে নগদ বইতে 3,250 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? এখানে মনে রাখা দরকার যে এখানে কি হয়েছে মেইনলি, আমি 3,250 টাকা আমার নগদান বই থেকে বিয়োগ দেওয়ার কথা, কারণ এখানে পাওনাদারকে যেহেতু দেওয়া হয়েছে 3,520 টাকা, কিন্তু এর পরিবর্তে আমি ভুল করে মাইনাস করে দিয়েছি 3,250 টাকা, অর্থাৎ 270 টাকা আমি হচ্ছে বিয়োগ করিনি। তাই যেহেতু 270 টাকা আমি নগদান বই থেকে বিয়োগ করিনি, আমার যেটা করতে হবে নগদান বই থেকে হচ্ছে আমার 270 টাকা বিয়োগ করে দিতে হবে। সো এটা দেওয়া আছে হচ্ছে আমার সি নাম্বারের মধ্যে, নগদান বই থেকে বিয়োগ করতে হবে 270 টাকা। এখানে কিন্তু ব্যাংক বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল করা হয়নি, তাই ব্যাংক বইয়ের সাথে কোনো কাজ করার দরকার নেই। নগদান বইয়ের মধ্যে 270 টাকা বিয়োগ করতে ভুলে যাওয়ায় ওই 270 টাকা বিয়োগ করলেই আমার হচ্ছে ম্যাথটা সলভ হয়ে যাবে। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি নাম্বারটা, নগদ বই থেকে বিয়োগ করতে হবে 270 টাকা। তারপর 12 নম্বরে বলা হয়েছে মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর? আমরা কিন্তু প্রথম দিকে দেখে এসেছিলাম যখন কিনা আমাদের মূল্য কমে যাচ্ছে তখন আমরা ইউজ করি হচ্ছে ফিফো। যখন আমাদের মূল্য বেড়ে যাবে, পণ্যের মূল্য বেড়ে যাবে, তখন অবশ্যই আমাদেরকে হচ্ছে লিফো ইউজ করতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে বি। আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের মধ্যে আমাদের কিন্তু একটা কি রিটেন এসেছিল, তোমাদের কিন্তু এবার রিটেনও আসবে প্লাস আমাদের এমসিকিউ আসবে, তাই রিটেনগুলো হচ্ছে সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছিল সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্য উল্লেখ করো, এটাই তোমাদের আগেরবার কোশ্চেন এসেছিল। তো এটাকে সলভ করতে পারি, প্রথমত আমরা লিখবো যে সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্যসমূহ নিম্নরূপ, তারপরে এর উদ্দেশ্যগুলো বলে দিব। সমন্বয় জাবেদার মধ্যে মেনলি কি করা হয়, সব থেকে বেশি কাজ করা হয়ে থাকে হচ্ছে আয় এবং ব্যয়ের বকেয়াগুলো নিয়ে মেনলি, এবং অগ্রিমগুলো নিয়ে কাজ করা হয়ে থাকে। সো আয় ব্যয় নিয়ে তো কাজ করছি, এবং আয় ব্যয়ের অগ্রিম এবং বকেয়া থেকে আমরা সম্পদ এবং দায় হচ্ছে পেয়ে থাকি। তাই ব্যবসায়ের আয়, খরচ, দায় ও সম্পদ নির্দিষ্ট হিসাবকালের সাথে মিলকরণ করার জন্য আমরা এই সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা দিয়ে থাকি। তারপর 2 নম্বরে বলা হয়েছে চলতি বছরের হিসাবভুক্ত আয় এবং খরচ থেকে যথাক্রমে অগ্রিম প্রাপ্ত আয় এবং অগ্রিম খরচ বাদ দেওয়ার জন্য সমন্বয় দাখিলা দিয়ে থাকি। তারপর আবার যেহেতু আমরা অগ্রিমগুলো হচ্ছে আমরা যেমন বাদ দিই, বকেয়াগুলোকে হচ্ছে আমরা যোগ করে দিই, তাই চলতি হিসাবকালের হচ্ছে বকেয়া খরচ এবং অনাদায়ী আয় যথাক্রমে খরচ এবং আয়ের সাথে হিসাবভুক্ত কিংবা যোগ করার জন্য আমরা এই সমন্বয় দাখিলা দিয়ে থাকি। হিসাবকালের শেষে ব্যবসায়ের প্রকৃত সম্পদ এবং দায় নির্ণয় করার জন্য, সঠিকভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য, তারপর হিসাব বিজ্ঞানের ধারণা সমূহে সঠিক প্রয়োগ করার জন্য, এই সকল কারণে আমরা সমন্বয় জাবেদা লিখনের উদ্দেশ্য আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। তো তোমরা যখন কিনা হিসাব বিজ্ঞান তোমরা যখন কিনা ভালো মতো বাসে সলভ করবা, শুধুমাত্র শর্টকাট টেকনিকগুলো দেখলেই হবে না, তোমরা হচ্ছে বড় যে টেকনিকগুলো রয়েছে যেভাবে করে ম্যাথগুলো সলভ করতে হয় কিংবা থিওরির দিকে তোমাদের মনোযোগ দেওয়া লাগবে। কারণ তোমাদের আগে যদি হচ্ছে শুধু এমসিকিউ আসতো, এখন কিন্তু তোমাদের এমসিকিউ আসবে, রিটেন আসবে, তাই দুই দিকেই হচ্ছে মোটামুটি একটু ভালো মতো তোমাদের খেয়াল করা লাগবে। সো এর মাধ্যমে হচ্ছে আমাদের আজকের এই লেকচার শেষ হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে হচ্ছে আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামের যে হিসাব বিজ্ঞান কোর্স ছিল সেটি শেষ হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছো কিভাবে করে পরীক্ষার মধ্যে খুব সহজেই হচ্ছে এগুলোর অ্যান্সার করতে হয়। পরীক্ষায় মনে রাখা দরকার কোনোভাবেই মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রেখে সবগুলো কোশ্চেন হচ্ছে সলভ করতে হবে। বড় যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো ট্রাই করবো পরে সলভ করার, ইজি কোশ্চেনগুলো একটু আগে সলভ করে বড় বড় যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আছে এগুলো একটু পরে সলভ করলে দেখা যায় যে টাইমকে খুব বেশি একটা হচ্ছে লস হয় না। তাহলে আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরীক্ষার জন্য তোমাদেরকে সবাইকে গুড লাক অ্যান্ড অবভিয়াসলি স্টে টিউনড উইথ রবি 10 মিনিট স্কুল।